আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? তো আজকে চলে আসলাম আমাদের আরো একটা ক্লাস নিয়ে, সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য। তো এই চ্যাপ্টারের এমসিকিউ যত কিছু বোর্ডে আসছে আমরা সবগুলোই করে ফেলবো। তাহলে চলো শুরু করে ফেলা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক কি, তাই না ভাইয়া? তাহলে এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক তার মানে জি এর একক বুঝাইছে। আমরা সবার আগে এটার ফর্মুলাটা দেখি। এফ সমান আমরা জানি জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তো আমার জি বের করতে হলে তাহলে কি আসে ভাইয়া? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তো এফ আর স্কোয়ার, এফ এর একক কি বলো? এফ এর একক হচ্ছে আমার নিউটন। তাহলে নিউটনকে আমরা আবার কি লিখবো? ডিরেক্ট লিখে ফেলি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার জন্য হলো মিটার স্কোয়ার, তারপর m1 m2 এর জন্য কেজি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, মিটার কিউব তারপর পার কেজি, তাই না? যেহেতু কেজি স্কোয়ার নিচে আছে, তাহলে পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার, কোনটা সঠিক উত্তর হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। তো যারা একক পারতেছো বের করতে, তুমি অবশ্যই মাত্রা বের করতে পারবা না? চলো মাত্রাটা বের করি। আমাদের মাত্রা হচ্ছে মিটার কিউবের জন্য কি লিখতে পারি আমরা? এল কিউব, পার কেজি এর জন্য পার এম, আর এটার জন্য পার টি স্কোয়ার। ওকে, তাহলে এল কিউব পার এম পার টি স্কোয়ার, এটা হচ্ছে জি এর ডাইমেনশন বা মাত্রা। তাহলে আমরা একই সাথে একক শিখে ফেললাম এবং মাত্রাটাও শিখে ফেললাম। আমরা পরের প্রশ্নে যাই। মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম? এখন এইটা কম আসলে কেন হয় ভাইয়া? এটা কম হওয়ার আমাদের মেইন কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, তাই না? তো আমরা জানি পৃথিবী একটা গোলক। তো ধরো তুমি ফুটবলের উপরে যদি কোনো কিছু একটাকে রাখো, ফুটবলটা এইভাবে জোরে ঘোরাও, তাহলে ওই জিনিসটা ছিটকে পড়ে। ঠিক একই রকম পৃথিবী কিন্তু 1 সেকেন্ডে 30 কিলোমিটার ঘুরে। তুমি চিন্তা করো, জাস্ট 1 সেকেন্ডে 30 কিলোমিটার দৌড়ায় এরকম। তো তাহলে কত জোরে ঘুরে, তাহলে আমাদের ছিটকে পড়ার প্রবণতা আছে না? এই ছিটকে পড়ার প্রবণতাটা কোথায় বেশি হবে? ধরো এটা যদি আমার, ধরো আমি সুন্দর মতো আঁকি, তো এটা যদি পৃথিবী হয়, তাহলে দেখো এই জিনিসটা আমি ঘোরাচ্ছি ফুটবল টাইপ, তুমি চিন্তা করো। তাহলে উপরে যে আছে ওর তো ঘুরানোর একটা একদম মিনিমাম, লাইক ধরো আমার ফোনটাকে আমি এইভাবে ঘোরাচ্ছি, তো এইভাবে যখন ঘোরাবো তাহলে এইটা তো জিনিসটা ঘুরতেইছে না, কিন্তু এই কোনায় যারা আছে এটাকে একদম পুরোটাই ঘুরতেছে না? এই ধরো পুরোটাই ঘুরতেছে। তো এখানেও একই, যারা একদম নিরক্ষরেখায় থাকে এদের উপর কি হবে? ছিটকে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি হয়, কিন্তু মেরু অঞ্চলে যারা থাকে তাদের হয় না। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি? ফর্মুলাটা হচ্ছে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস এ স্কোয়ার ল্যামডা। ওকে, তো বিষুবীয় অঞ্চলের জন্য এই যে ল্যামডার মানটা, এটা কি 0 ডিগ্রি, আর মেরু অঞ্চলের জন্য সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা যদি বসাই কস এ স্কোয়ার 0, তাহলে কি আসে ভাইয়া? বিষুবীয় অঞ্চলের জন্য জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা হলো বিষুবীয়। আর ধরো যেটা মেরু অঞ্চল, সেখানে তো এটার মান কি আসবে? কস 90, কস 90 কে স্কোয়ার করলে 0ই আসে। তো আলটিমেটলি তখন আমাদের যেটা হবে, তো মেরু অঞ্চলে সেটা হলো শুধু ডি, জি জি প্রাইম সমান জি, এটা কি মেরু অঞ্চলে, কারণ ওই রাশিটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে না, cos 90 সহ যে রাশিটা আছে। আমরা যদি বলি তাহলে মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে কত কম? মাইনাস ওমেগা স্কোয়ার আর, এতটুকু বাদ যাচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার আর কম, তাই না? ওমেগা স্কোয়ার আর পরিমাণ কম। এটা আশা করি আমার করার আগেই তোমরা পারছো, তাও একটু ভালো মতো বলে দিলাম। যদি এখানে মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চল না বলে যে কোনো একটা বলতো যে ল্যামডা অক্ষাংশ বিশিষ্ট কোনো একটা অঞ্চলে কত কম, তখন কিন্তু আমার উত্তর এটা হইতো ওমেগা স্কোয়ার আর কয় স্কোয়ার ল্যামডা পরিমাণ কম। ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় ও উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হয় তাদের অনুপাতটা কত? তাহলে আমরা এটা জেনে রাখি যে যদি ডেপথে হয় জিডি, তাহলে আমাদের যেটা বললো সমান, তাহলে জিডি সমান কি জিএইচ। তাহলে জিডি এর জন্য কত হয়? জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, ডি হলো ডেপথ, আর এখানে হলো জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এইচ হলো হাইট। তাহলে আমরা এগুলো কাটাকাটি করে কি লিখতে পারি? আলটিমেটলি ডি সমান হচ্ছে 2h। এখন গভীরতা এবং উচ্চতার অনুপাত, তাই না? তার মানে ডি বাই এইচ আমাকে বের করতে হবে। সেটা কত আসে ভাইয়া? 2/1। তাহলে আমাদের অনুপাত কত? 2:1। আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। এরপর দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা? আমি কিন্তু একটু আগেই বলে দিচ্ছি, তোমরা না পারলে এটা আমার দোষ না। তাহলে সেটা কি হচ্ছে? পার এম
এল কিউব পার টি স্কোয়ার, একদম প্রথমটা তো যেটা তোমার দিকে তাকাচ্ছে, তাহলে পার এম এল কিউব পার টি স্কোয়ার। এটা কিন্তু ভুল হয়, একটু খেয়াল রাখবা। তার মহাকর্ষীয় বিভবের একক কোনটা? আচ্ছা, মহাকর্ষীয় বিভবের জিনিসটা কি মাথায় রাখবা ভাইয়া, বিভব হচ্ছে একটা বিভব শক্তির মতো, প্রাবল্য হলো বলের মতো, বিভব হলো বিভব শক্তির মতো। পার্থক্য হচ্ছে বিভব একক কোনো কিছুর জন্য, এটা যদি মহাকর্ষীয় বিভব হয় তাহলে 1 কেজির জন্য, যদি তড়িৎ বিভব হয় তাহলে হচ্ছে তোমার কি বলা যায়, তড়িৎ বিভব হলে তোমার 1 কুলম্ব ভরের মানে বল কি বলে চার্জের জন্য, তাই না? তো আমাদের মহাকর্ষীয় বিভব, তাহলে আমরা ধরলাম যে তোমার এম কেজি বস্তুর জন্য মহাকর্ষীয় বল এত জুল, তাহলে 1 কেজির জন্য কত হবে ভাইয়া? জুল মানে যদি ডাব্লিউ জুল হয় তাহলে ডাব্লিউ বাই এম, তাই না? আচ্ছা, আমি একটু সুন্দরভাবে লিখি। তখন ধরলাম এটা ডাব্লিউ জুল, তাহলে তখন কি হবে? ডাব্লিউ বাই এম জুল। তাহলে এটার কি এখন জুল থাকবে? জুল পার কেজি হয়ে যাবে না? মানে 1 কেজির জন্য এত জুল, ঠিক আছে। তো আলটিমেটলি আমার এককটা কি হবে? তাহলে জুল পার কেজি। আমাদের বিভবে একক কি হবে তাহলে? জুল পার কেজি। এখন ভাই এটাকে যদি আমরা নিউটনে কনভার্ট করি আবার কেমন লেখা যায়? দেখো, আমরা জানি বল মানে দেখো ডাব্লিউ সমান কি এফ এস, তাহলে আমরা বলতে পারি যে কাজের একক মানে জুল সমান কি লেখা যায়? জুল সমান হচ্ছে নিউটন মিটার। তো তুমি প্রথম অপশনটা কেন ভুল? এটা হবে নিউটন মিটার পার কেজি, বুঝছো? যেটা জুল পার কেজি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে নিউটন মিটার পার কেজি। আচ্ছা, আবার নিউটনের মধ্যে এটাকে যে আমি আরো মডিফাই করি, মডিফাই কি করা দরকার আছে বিভবের? তাও দেখো, তোমার নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আবার পার কেজি হচ্ছে আবার মিটার গুণ। তো আলটিমেটলি কি আসে দেখো জিনিসটা একটু, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। যদিও কোনো দরকার ছিল না, তাও তোমাদের দেখাইলাম যে হুট করে যে আমি বলি যে মহাকর্ষীয় বিভবের একক কোনটা, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তোমার একটু কনফিউজড হয়ে যাবে না? জিনিসটা কিন্তু এটাই আসতেছে, আমরা হিসাব করে দেখলাম, তাই না? নিউটনকে আমরা ভাঙছি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে, এফ সমান এম এ যেহেতু এটা দিয়ে বের করছি। যাই হোক, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম, আমি একদম মার্ক করে দিচ্ছি স্পেসিফিক্যালি। জুল পার কেজি এটা হলো আমাদের বিভবের একক, তারপর কেজি এটা তো আমাদের বাদ দিচ্ছি, নিউটন মিটার পার কেজি, এটাকে আরো মডিফাই করলে আসে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কখন আবার দেখে আসমান থেকে পড়ো না, তোমার জানাশোনার মধ্যে এই জিনিসটা। অভিকর্ষ ত্বরণের উপর কোনটার প্রভাব নাই? উচ্চতা, অক্ষাংশ, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, প্রতিটার প্রভাব আছে। কার প্রভাব নাই? সেগুলো দ্রাঘিমা, তাই না? আচ্ছা, এই দ্রাঘিমার কোনো প্রভাব নাই। তাহলে ভাই দ্রাঘিমার প্রভাব কিসে আছে? ওই যে সময় নির্ণয় পড়ছো না, যে পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত মানে আমাদের থেকে ব্রিটিশরা কতটুকু আগায়, টাইম কতটুকু আগায়। এটা সূর্যের চারদিকে পৃথিবী আবর্তনকাল 365 দিন, পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব যদি 1.5 10⁻11 কি মিটার হয়, তাহলে সূর্যের ভর কত? তো এই জিনিসটা তোমার সূর্যের ভর আগে মুখস্থ রাখবা, এটা হলো 1 নম্বর বড় টেকনিক, বুঝছো? পৃথিবীর ভর তো 6 × 10⁻24 সবাই জানে, সূর্যেরটা তো একটু বড় হবে, তাহলে 2 × 10⁻30 এইটা। তো তোমার যে মুখস্থ থাকে এটা থেকে বের করার কিছু নাই, তুমি মুখস্থ বসাতে পারবা 1 নাম্বার। তো এখন আমরা একটু বের করার ট্রাই করি। ধরো তোমার কথা যে না ভাই আমার পরীক্ষা হলে গিয়ে কিচ্ছু খেয়াল নাই, আমার এটা করেই মিলাইতে হবে। তুমি আগে চিন্তা করবা যে সূর্য হচ্ছে এই অংশটা, এখানে বসে আছে সূর্য, তো পৃথিবী সূর্য থেকে ঘুরতেছে, এই আমাদের সবুজ পৃথিবীটা ঘুরতেছে আর ডিস্টেন্সে থেকে। তো এই যে পৃথিবী ঘুরতেছে, এটা কেন্দ্রমুখী বলটা যোগান দেয় কে? পৃথিবী আর সূর্যের মধ্যকার মহাকর্ষ বল। তাহলে কেন্দ্রমুখী বল পৃথিবীর জন্য কত? এম ওমেগা স্কয়ার আর, সেটা যোগান দেয় কে? সূর্য। তাহলে এটা কি হবে? সূর্যের ভর যায় এম এস প্লাস স্মল এম ধরলাম পৃথিবীরটা, তাহলে জি এম এম বাই কি আর স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমার এম এম কাটা যায়, তাহলে আমার কাজ হলো এম এস বের করা। তাহলে এম এস সমান কি আসে ভাইয়া? মাস অফ সান সমান আসে ওমেগা স্কয়ার আর কিউব বাই জি। এখন ওমেগা সমান কি 2 পাই বাই টি, তাহলে ওমেগা স্কয়ার কি লেখা যায় বলো? ওমেগা স্কয়ার লেখা যায় 4 পাই স্কয়ার, উপরে হবে আর কিউব, নিচে কি টি স্কয়ার, যেহেতু 2 পাই বাই টি ছিল এটা স্কয়ার হবে ইনটু জি। এটা এখন তুমি বিশাল আকার সমীকরণে মান বসাও, সবগুলোর মান বসাও, দরকার হলে আর এর মান বসাবা। টাইম 365 দিনকে একদম সেকেন্ডে কনভার্ট করবা 365, আর একদিনে কত? 24 ঘন্টা, তাহলে 365 × 24,
তাহলে আমার ঘন্টায় কনভার্ট হলো, আবার ঘন্টাকে আরো 3600 দিয়ে সেকেন্ডে কনভার্ট করো। যাদের খুবই বেশি কারেন্ট তারা করতে পারো, আমার এটা করার কোনো ইচ্ছা নাই, কারণ অ্যান্সার তোমার এটাই আসবে, এটাই হচ্ছে উত্তর, যে 2 × 10⁻30। মুখস্থ রাখবা ভাই, এত কষ্ট করার কি আছে। এটা করতে গেলে তোমার মিনিমাম 5 মিনিট নষ্ট হবে, বুঝছো? তুমি জাস্ট অ্যান্সারটাই মাথায় রাখো যে সূর্যের ভর এত। আচ্ছা, তো আমার এত টাইম নষ্ট করার কিছু নাই, আমরা পরেরটাই যাই। দেখো, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগের ক্ষেত্রে কোনটা? কৃত্রিম উপগ্রহের বেগ আর রৈখিক বেগ। আচ্ছা, তাহলে এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি বেগ v সমান হচ্ছে √gm/r+h। এখন আমরা যারা g এর মানটা পড়ছি, আমরা কি জানি? g সমান gm/r²। মাথায় রাখবা gm মানে হইতেছে স্মল g r²। যে কোনো জায়গায় যখনই তুমি gm পাবা স্মল g r² ইউজ করবা। তোমরা হয়তো জানো জিনিসটা, কারণ সবসময় পৃথিবীর ভরটা দেওয়া থাকে না, তখন আমরা g r² ধরেই করি, কারণ r এর ভ্যালুটা দেওয়া থাকে, g এর ভ্যালু তো তুমি 9.8 জানোই। তাহলে আমরা এটা বসাই সুন্দর মতো, √g r²/r+h। তো এখন আমি যে r কে বের করে আনি, কি আসে বলো? √g/r+h। এই যে মিলে গেল উত্তর, খুবই সহজে। কি হবে বলো তো? 3 নাম্বার, r × √g/r+h। এই যে সূর্যের ভরের রাশিমালা কোনটা? তোমাদের কি মানে খেয়াল আছে? একটু আগে কিন্তু আমরা বের করছি, সেটা হচ্ছে 4π² r³ তাই না? যাদের খেয়াল নাই যে ভাই আমি দেখতেছি ভুলে যাচ্ছি, তাহলে তো হবে না। তুমি তাহলে এটা দিয়েই খেয়াল রাখো, মানে কি বলে, কিভাবে বের করলাম যে যেটা মহাকর্ষ বল ওইটাই হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল, তাই না? তাহলে সেখান থেকে আমরা বের করলাম যে ms বা মাস অফ সান 4π² r³/gt² বা t², তোমার যেটা ইচ্ছা সেভাবে লেখো। তো এখানে আমি একদম ডিরেক্ট দেখাই দিচ্ছি, 4π² r³/gt²। এরপর একটা গ্রহে ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের 8 দ্বিগুণ। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবী অভিকর্ষ ত্বরণে 8 গুণ। ওকে, ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ কত? তো যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো তার মুখে মুখে করে ফেলছো, 8 × 2 তার মানে 16, √4 কি 4, তাহলে 11 × 4 তাহলে 44 পয়েন্ট সামথিং, এটাই হবে উত্তর। তাও আমি তোমাদের করে দেখাই যাদের একান্তই দরকার। √2gr, এটা প্রাইম দিলাম যেহেতু দুইটাই আলাদা, এটা v প্রাইম এসকেপ ভেলোসিটি। তাহলে দেখো 2 × g কত গুণ বলছে? g হচ্ছে 8 গুণ, তাহলে 8g। ব্যাসার্ধ কত? দ্বিগুণ, তাহলে 2r। তো আমরা আলটিমেটলি কি লিখতে পারি? √16 × √2gr। তাহলে √16 এর মান 4, 2gr এর জন্য কত? 11.4 কিলোমিটার/সেকেন্ড। তাহলে কি লেখা যায়? 44.4। এটা হলো কত? 44.8 লিখছে কেন? এটা তো আচ্ছা 4 4 16 হওয়ার কথা না, তাহলে এটা 6, ও 11.2, সরি আমি তো 11.4 দিছি, ধুর। ঠিক আছে, 11.2 কিলোমিটার/সেকেন্ড, তাহলে এটাই আসে 8 × 10⁻³ মিটার/সেকেন্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর সূর্যের চারদিকে প্রতিটা গ্রহে আবর্তনকালে বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের কি, তাই না? একটা বিষয় মাথায় রাখবা, কেপলারের সূত্র তোমার অনেক সময় আসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনটা কি সূত্র। তো আমি একটা টেকনিক বলি সবার আগে, তুমি মাথায় রাখবা কেপলারের সূত্র হচ্ছে ইট, খেয়ে ফেলবো, EAT। এতে হচ্ছে ল অফ এলিপস, যে সবাই যখন ঘুরে এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ হয়। এ হচ্ছে তোমার এরিয়া, যে সমান একটা সময়ে এদের ব্যাসার্ধদ্বয় যে সংযোগ সরলরেখা এটা কি করে? তোমার সমান ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে এতে হলো এরিয়া। তাহলে ইতে হচ্ছে এলিপস, অর্থাৎ এটা কি হবে? এলিপস বানান তো ভুলে গেলাম, ডাবল এল হইতে পারে, যাক তোমার চেক করে নিও, আমি জাস্ট লিখে দেই এলিপস। আর এতে হচ্ছে এরিয়া, টিতে হচ্ছে আমাদের টাইম মানে সময়। সময় হচ্ছে তৃতীয় সূত্র, যেটা যে প্রতিটা গ্রহে আবর্তনকালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের কি, ঘনফল তো বলাই আছে, তাহলে ভাই জাস্ট সমানুপাতিক হবে না? আবর্তনকালে বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ t² সমানুপাতিক r³ বা a³ লেখে। এ কি দেখো, একটা আছে পরাক্ষ আর একটা হলো অর্ধপরাক্ষ। এই যে ধরো ভাই এটা একটা উপবৃত্ত, উপবৃত্তের এই যে বৃহত্তম ব্যাস এটাকে বলে পরাক্ষ,
তো এই পরাক্ষের যদি আমি অর্ধেক নিই, এই পরাক্ষের যদি অর্ধেক নিই, যে এইখান থেকে কেন্দ্র এটা, সেখান থেকে যদি আমি অর্ধেক নিই, তো সেটাই হচ্ছে অর্ধপরাক্ষ। তো এই অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক হবে টি স্কয়ারের মানটা। ওকে, এরপর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের মান 45 অক্ষাংশে সব থেকে বেশি? অবশ্যই না। আমরা দেখছি আহ্নিক গতির জন্য কি হয়, মেরু অঞ্চলে সব থেকে বেশি হয়, তাই না? মেরু থেকে বিশ্ববিদ্যালয়ে যত যাবা কমতে থাকে। তাহলে এটা প্রথমটাই ভুল। প্রথমটা ভুল হলে পরের দুটো এমনি সঠিক হবে। তাহলে মেরু অঞ্চলে সব থেকে বেশি, ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। তাহলে আমাদের সঠিক উত্তর 2 আর 3। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনকে লেখচিত্রের সাহায্যে যদি প্রকাশ করা যায়, দূরত্ব কার সাপেক্ষে ভাইয়া? কেন্দ্র থেকে। তো আমরা জানি কেন্দ্রের মান হচ্ছে 0। তাহলে সবার আগে দেখো 0 থেকে কোনটা শুরু হয়েছে, 0 থেকে কয়েকটা শুরু হয়েছে। ওকে, তো এখন কেন্দ্র থেকে যত যাব ব্যাসার্ধ পর্যন্ত কি বাড়তে থাকে না? মানটা বাড়তেই আছে, সমানুপাতিক হারে বাড়ে। এরপর কি হয় আবার? তাহলে দেখো প্রথমে যেটা হয় জি সমানুপাতিক এক্স, আমি ডিস্টেন্সটা ধরলাম যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা। তাহলে আমরা যদি একটু ছবি এঁকে বুঝাই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো এটা ধরো তোমার কেন্দ্র, তাই না? এখানে তুমি যত যাইতে থাকবা জি এর মানটা তত বাড়তেছে, কেন্দ্র থেকে যত যাবা জি এর মান তত বাড়ে। এরপর তুমি তো ভূপৃষ্ঠে চলে গেলা, এরপর তোমার ডিস্টেন্সটা যত বাড়বে তত মানটা কমতে থাকবে, এরকম। তাহলে কেন্দ্র থেকে যত দূরে দূরে যাচ্ছ তত জি এর মানটা বাড়ে। এরপরে একটা সময় যখন পৃষ্ঠে চলে যাবা তখন সর্বোচ্চ হয়, তাই না? তারপর কি হয়ে যাবে? একদম কমতে থাকবে। তাহলে প্রথমে আমাদের সমানুপাতিক আর মানে ডিস্টেন্সের সাথে সমানুপাতিক, পরেরটা কি হয় ভাইয়া? 1/r²। তাহলে 1/r² গ্রাফটা কি এরকম হয় না? তোমরা যে আগের ক্লাসগুলো করছো তারা হয়তো জানো যে এই গ্রাফগুলো কিভাবে আঁকতে হয়, আমি তা আরেকবার বলে দিই। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে চিন্তা করবো যে একটা গ্রাফ যদি এমন হয় যে y আমাদের সমান হচ্ছে 1/x², তো আমাদের dy dx কত আসে? -2/x³, তাই না? -2/x³ আসে। তো আমরা এখানে x এর ভ্যালু যত বাড়াবো, দেখো x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু তখন -∞, তাই না? আর x এর ভ্যালু যখন +∞ দিকে যাবে, y এর ভ্যালু তখন 0 দিকে যাবে। তাহলে আমরা ঢালের কথা চিন্তা করি, তোমাদের আমি এটাই শিখাইছি যে আমরা যখন কোনো একটা গ্রাফ আঁকবো আমরা চিন্তা করবো যে একটা বক্ররেখা আঁকতে হবে যখন, তখন আমরা চিন্তা করবো যে এটা অনেকগুলা ছোট ছোট ঢালের সমষ্টি বক্ররেখাটা। আমার এই ছোট ঢালগুলো কিভাবে বাড়তেছে বা কমতেছে এটা বুঝতে হবে। আমরা যখন এই 0 থেকে শুরু করছি এটা মানে একদম ইনফিনিটি ছিল, তার মানে এটা একদম খাড়া, ঠিক আছে? মানে খাড়া হয়ে এইভাবে বাড়তে পারে, আবার উপর থেকে নেমে নামতে পারে। এখন কি হবে দেখো, আমার x এর মান যখন ইনফিনিটি, y এর মান তখন 0 হচ্ছে, তার মানে আগে খাড়া ছিল পরে ধীরে ধীরে শোয়ানো হচ্ছে, আগে খাড়া ধীরে ধীরে শোয়ানো হবে। তাহলে আগে খাড়া ছিল ভাইয়া, এই যে পরে ধীরে ধীরে শোয়ানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ছোট ছোট ঢালগুলোকে এখন যুক্ত করব, আমার একটা পারফেক্ট গ্রাফের শেপ হচ্ছে। এইটাই হলো 1/r² বলো 1/r, সবগুলোরই গ্রাফ এমন। পার্থক্য হচ্ছে যেটা ধরো 1/r ওটা একটু স্লো নামবে, 1/r² একটু তাড়াতাড়ি নামবে, আর কি বলে আরো তাড়াতাড়ি নামবে, এরকম। কারণ ভ্যালুটা তো আরো তাড়াতাড়ি ডিক্রিজ হচ্ছে, বুঝছো? এই জন্য। তাহলে আমাদের গ্রাফের শেপটা আমরা বুঝলাম যে প্রথমটা সমানুপাতিক, পরেরটা যেহেতু আমাদের জি তোমার প্রপোর্শনাল টু 1/r², এই জন্য আমাদের এটা হবে। প্রথমটা আর দেই। আচ্ছা, তাহলে আমরা গ্রাফটা একদম ভালো মতো বুঝলাম। m1 আর m2 ভরের বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলটা কি? দেখো এখানে বুঝতে হবে যে ভাই মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য কি। দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল থাকলেই সেটা হলো মহাকর্ষ বল, ঠিক আছে? দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ বল। এদের মধ্যে কি কেউ পৃথিবী আছে? কেউ তো পৃথিবী না। তাহলে মহাকর্ষ বল আর আকর্ষণধর্মী বল ঠিক আছে, কিন্তু এটা তো পৃথিবী নাই এখানে, তাই না? বলা নাই যে এটা পৃথিবী কিনা, সবগুলো 1 কেজি ভরের বস্তু। তো এই জন্য আমাদের এটা অভিকর্ষ বল হবে না, হবে কেবলমাত্র মহাকর্ষ এবং আকর্ষণধর্মী। তার মানে 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো উদ্দীপকের বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত, এটা আমাদের বের করতে হবে। এটা কি ক্যালকুলেটর করা দরকার আছে? কারা কারা এটা দেখেই ক্যালকুলেটর হাতে নিছো? তারা ক্যালকুলেটর রাখো, চিন্তা করো
যে দুইটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে 1 কেজি করে ভর, তাহলে আমরা একটু এফ এর মানে যাই, যে এফ সমান g1 × 1 / 1 স্কয়ার। তাহলে কি আসে ভাই, এফ সমান জি না? জি এর ভ্যালু কত? 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখানে এই জিনিসটা একটু ভুল করছে, বুঝছো? ক্রিয়াশীল বলের মান বলে কিন্তু শুধু নিউটনই হওয়ার কথা ভাই। জি এর মান হলে তোমার একক এত কিছু এক্সটেন্ড হবে, ঠিক আছে, মিটার স্কয়ার পার কেজি স্কয়ার আসবে। বাট যদি বলে বলের মান, এটা তো স্পেসিফিক্যালি নিউটনই বলছে, তাই না? এটা তো জি চায় নাই, তার মানে এটা শুধু নিউটন হওয়ার কথা। তো আমরা তাহলে সঠিক উত্তরটাই দাগাই, এখানে একক নিয়ে আর ঝামেলা না করি, ঠিক আছে? এরপর দেখো, পৃথিবী পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল বস্তুর অভিকর্ষ ত্বরণের লেখচিত্র কোনটা? তাহলে কি বলছে? পৃষ্ঠ থেকে কেন্দ্রে, তো পৃষ্ঠে তো সর্বোচ্চ থাকে, কেন্দ্রে যত যাবে তত কমবে, সমানুপাতিক হারেই কমবে। তাহলে একটা ইয়াতে সর্বোচ্চ, জি এর মান সর্বোচ্চ 9.8, এখানে যত যাবে তত কমতেছে, তাহলে গ্রাফ কোনটা? সি নাম্বার, যেহেতু সমানুপাতিক হারে কমতেছে, তাই না? 9.8 থেকে ধীরে ধীরে 0 হচ্ছে। ওকে, তারপর কি বলছে? কোন একটা গ্রহে অভিকর্ষ ত্বরণ g/6, ব্যাসার্ধ r/4, পৃথিবীর পৃষ্ঠে 9.1 জি, তারপর হলো পৃথিবী ব্যাসার্ধ 8 r সমান 6.4 10⁶। মুক্তিবেগ কত বের করতে হবে? খুব ইজি একটা প্রশ্ন, কিভাবে বের করা যায়? আগে তুমি রুটের ভিতরে নাও 2g প্রাইম, কি যে লিখতেছি ক্রসের জায়গায় 2g প্রাইম r প্রাইম, তাই না? তাহলে √2 g প্রাইমের জায়গায় কি বসাবো আমরা? g/6 আর r প্রাইম, তাহলে r/4। তাহলে আমরা এটা লিখতে পারি √2gr বাই √, কত আসে ভাইয়া? 24। তাহলে তুমি যদি 11.1 কে √24 দিয়ে ভাগ দাও, তাহলে আমাদের आंसर চলে আসবে, কারণ आंसरগুলো কিলোমিটার পার সেকেন্ডে আছে। তাহলে চলো আমরা ভাগ দিয়ে দেখি কত আসে। √2gr মানে 11.2 আচ্ছা √24, এটা আসে আমাদের 2.28 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। এরপর দেখো, পৃথিবীতে একটা বস্তুর ওজন যদি 600 নিউটন হয়, ওই গ্রহে বস্তুটাকে নিয়ে গেলে কি পরিমাণ ওজন হারাবে? ওজন কিসের উপর ডিপেন্ড করে? এম আর জি। এম এর কোনো চেঞ্জ হয় না, তুমি কেন্দ্রে নিয়ে যাও, মহাকর্ষে নিয়ে যাও, যে কোনো জায়গায় নিয়ে যাও, এম এর কোনো চেঞ্জ নাই। তাহলে আমার চেঞ্জ হচ্ছে শুধুমাত্র জি এর জন্য। আমরা যদি দেখি ওয়েট, ধরো একটা ওয়েট হলো ওই বস্তুর জন্য, এটা হলো ডাব্লিউ পৃথিবীরটা, তো এটা কি হবে? এম জি প্রাইম, আর এটা হবে এম জি পৃথিবীরটা। তো আমরা কি লিখতে পারি? জি প্রাইম বাই জি। তো আমার কি বলুন, ওজন হারাবে, তাই না? তাহলে এটা হবে জি প্রাইম বাই জি। তাহলে এটা কত আসে ভাইয়া? 1/4 আসে না, যেহেতু জি/4, তো আলটিমেটলি 1/4 আসলো। তাহলে আমার ডাব্লিউ প্রাইম সমান কি? w/4, সরি জি/6 লেখা, ধুর, জি/6। তাহলে হচ্ছে w/6, 600 কে যদি 6 দিয়ে ভাগ দাও 100 হয়, 100 নিউটন। তাহলে হারাইছে কত? ডেল ডাব্লিউ 600 - 100, তাহলে কি 500 নিউটন হারাই ফেলছে। আরে 500 নিউটন হারাই ফেললো। আচ্ছা, তাহলে 500 নিউটন হারাবে। সূর্য হতে একটা গ্রহের গড় দূরত্ব r, গ্রহের পর্যায়কাল যদি t হয়, কেপলারের তৃতীয় সূত্র অনুসারে কি? t² সমানুপাতিক r3। পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি কেন? আচ্ছা, এখানে একটা জিনিস জানো যে বিজ্ঞানের উন্নতি কিন্তু এই সূত্রগুলোর সাথে খুবই রিলেটেড। যেমন কেপলারের যে সূত্র আছে, এটা যে বইতে আবিষ্কার হয়েছে, তোমরা হয়তো পড়ছো, যে একটা চার্লসের লুকানো ছিল জিনিসটা, গ্যালিলিও এটাকে সামনে নিয়ে আসে। শুধু গ্যালিলিও না, লিওনার্দো ব্রুনো নামে আরেকজন বিজ্ঞানী, উনিও সামনে নিয়ে আসছিল। তো ওনাকে এইটার জন্য জীবন্ত পুড়ায় মারা হয়েছে, ঠিক আছে? প্রাচীন গ্রিসে একজন মহিলা বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে হাইপেশিয়া। এই হাইপেশিয়াও বিশ্বাস করতো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু তখনকার যে ধর্ম যাজক যারা ছিল, ওরা হাইপেশিয়াকে লিটারালি একদম ধরো বিবস্ত্র করে ঘোড়ার চাকার সাথে বেঁধে পুরা গ্রিস চক্কর দেওয়া হয়েছে, অ্যান্ড একই সাথে ওই আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিকেও পর্যন্ত ধ্বংস করে দিয়েছে, এমন একটা অবস্থা। মানে লিওনার্দো ব্রুনো আর হাইপেশিয়া, এই দুইজনের যে আত্মত্যাগ, তারপরেই না গ্যালিলিও এত সাহস করছে, বুঝছো? তুমি চিন্তা করলা, জাস্ট একটা সত্য স্বীকার করার জন্য, বৈজ্ঞানিক সত্যকে
মানে ধামাচাপা দেওয়ার জন্য একজনকে জীবন্ত পুড়ে মারা হয়েছে, আর একজন মহিলাকে খুবই কষ্টের সাথে মৃত্যু দান করা হয়েছে, মানে প্রথম একজন মহিলা বিজ্ঞানী টাইপ তাকে। তাহলে আমাদের নেক্সট প্রশ্ন, 80 কেজি ভরের একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে নিলে ওজন কত হবে? তাহলে এ থেকে বিতে নিলে ওজন কত হবে? তাহলে দেখো ভাইয়া, এ হচ্ছে একদম পৃথিবী পৃষ্ঠ, বি হচ্ছে পৃথিবী থেকে মানে ভূকেন্দ্র থেকে r/2 ডিস্টেন্সে, পৃষ্ঠ থেকে r/2 ডিস্টেন্সে। তো আমাদের কি বের করতে হবে? ওজন বের করতে হবে। তো আমাদের 80 কেজি থাকলো, 80 ইন্টু কি 9.8 ইন্টু 1 মাইনাস r/2/r, মানে যেহেতু d/r হয় তাহলে r/2/r। আমরা কি লিখতে পারি এটাকে? আর কাটাকাটি গেলে 1 মাইনাস হাফ, তাহলে হাফ আসে, তাই না? তাহলে আলটিমেটলি এটা আসবে 80 ইন্টু 9.8 ইন্টু হাফ। তাহলে এটা কি লেখা যায় দেখো, আমি আরো ইজিলি এটা করতে পারি, বা ক্যালকুলেটর দিয়েই করো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে করি। তাহলে 80 না লিখে তাহলে 40 ইন্টু 9.8 ধরি, তাহলে 40 ইন্টু 9.8। আচ্ছা, তাহলে আমাদের কত আসে? 392। এটা আমরা মুখেও করতে পারতাম, কি হবে দেখো, 40 ইন্টু 10 যদি করি, 40 ইন্টু 10 তাহলে কত হইতো? 400। তো এটা তাতে একটু কম হবে, তাই না? তো আলটিমেটলি 392 আসে। এখন এই যে উদ্দীপকটা ছিল, এটার আলোকে কি এ বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য সর্বোচ্চ? হ্যাঁ, মহাকর্ষ প্রাবল্য মানেই তো জি, তাহলে এটা তো সর্বোচ্চ, ঠিক আছে। বি আর সি বিন্দুতে বস্তুটার ওজন সমান। দেখো, বি হচ্ছে তোমার ভিতরের দিকে, তাই না, গভীরতায়, আর সি হচ্ছে উচ্চতায়। তো উচ্চতায় আর গভীরতায় কি কখনো সেম হয়? একই ডিস্টেন্স হইলো না, কারণ এটার জন্য জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, আর এটার জন্য জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তো এখানেই তো আমরা বুঝতেছি যে এমনি আলাদা হবে। আচ্ছা, বি বিন্দুতে এর মান এ বিন্দুর অর্ধেক, তাহলে বি বিন্দুতে মান তো এর অর্ধেক হয়ে গেছে, এটা আমরা দেখছি। তাহলে ধরো ওজন সমান, এটা ভুল, তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক, কারণ আমরা দেখলাম এই যে এটা কি আসে mg/2 আসে, তাই না? মানে ওভারঅল এটা কি লেখা যায়? mg/2। এটাই তো মহাকর্ষ তোমার প্রাবল্য। আচ্ছা, প্রাবল্য কথা যদি বলি তাহলে তখন সেটা কি হবে? g/2 হবে, তাই না? 9.8/2 হয়। মহাকর্ষ প্রাবল্য মানে তো এটাই বোঝায় যে জি, তাহলে প্রাবল্য মানেই ই সমান হচ্ছে জি। তো ওই জায়গায় কি হবে তোমার? ইবি সমান কি আমার ea/2 না, তার মানে g/2 আসে। এখন বলতে পারছো ভাই ea/2 কেন? কারণ বল যদি তোমার অর্ধেক হয়, ওজন যদি অর্ধেক হয়, তাহলে ইয়ে তো অর্ধেক হবে। প্রাবল্য তো তোমার ইয়ার সাথে ভাগ না, মানে প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে আমার অভিকর্ষ বল বা মহাকর্ষ বল যেটা আছে W/m। তো এটাই তো আলটিমেটলি g/2 আসে, কারণ আমার W কি ছিল? mg/2 ডিভাইড বাই যদি m দেই, তো আলটিমেটলি g/2 আসে, মহাকর্ষ প্রাবল্য ই। ওকে, এখন পৃথিবী পৃষ্ঠে 30 কেজি ভর একটা বস্তুর ওজন চন্দ্র পৃষ্ঠে কত? বস্তুর ওজন বলছে, ভর কিন্তু বলে নাই। ভর বললে আবার 30 কেজি হইতো, ঠিক আছে? তাহলে চন্দ্রের অভিকর্ষ স্তন পৃথিবীর 1/6 গুণ, তাহলে খুবই ইজি, তাই না? 30 ইন্টু 9.6 ভাগ দিব কি দিয়ে ভাইয়া? 6 দিয়ে, তাহলে 5 ইন্টু 9.8। আচ্ছা, তাহলে এটা আমাদের বের করা লাগবে, তাহলে চলো বের করি। সেটা কত আসে আমরা কি মুখে মুখে বের করতে পারবো কিনা? এটা যদি কাটি 5 আসে, তাহলে 5 নয় 45, 45 থেকে একটু বেশি কে আসছে এখানে? 49 নিউটন। তো মুখে মুখে করলাম, সেটা হলো 49 নিউটন। একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে কত বেগে ছুড়লে এটা কৃত্রিম ভূভোগে পরিণত হবে? কৃত্রিম ভূভোগ মানে বুঝছো, এটা কিন্তু অসীমে চলে যাবে না, এটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে বৃত্তাকারে। তো আমরা জানি সেটা কি হয়, সেটা হলো ভি সমান যদি v/√2 হয়, তার মানে 11.2 ডিভাইড বাই √2, তার মানে যেটা আসে আমরা জানি মুখস্থ মানটা 7.9 সামথিং। এটা কি মিটার না কিলোমিটার? এই জন্য এটা উত্তর হচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা, v/√2 দিয়ে খেয়াল রাখবা, এটা বেশি। আর একটা হচ্ছে তুমি ইয়াতে খেয়াল রাখতে পারো, মানে যে তোমার যখন ঘুরবে, ঘোরার সময় m⍵² আর মানে কেন্দ্রমুখী বল হচ্ছে তোমার কোন বলের সমান হবে? কেন্দ্রমুখী বলটা হবে ওজনের সমান mg। এইভাবে করতে পারো এটা ধরে। তো এইভাবে আমাদের করতে গেলে একটু প্যাচ লাগবে, বুঝছো? কারণ আমাদের এটা অ্যান্সার আসবে তখন √g/r আসে, অথবা আমরা একটা খেয়াল রাখতে পারি যে √g/r আর gm/r আসে। তো
ওইটা তার থেকে তুমি এটা খেয়াল রাখো v/√2, তোমার ক্যালকুলেশনের ঝামেলা নাই। আরো খুব ইজি হয় যদি তুমি মানে ভ্যালুটা মাথায় রাখো, 7.9 কিলোমিটার পার সেকেন্ড। গ্রহটার মুক্তিবেগ কত? কি বলছে, একটা গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ 1/8 ব্যাসার্ধ আর সমান আসে হচ্ছে 1/2। তাহলে আমার কি বের করতে হবে এখানে মুক্তিবেগ। মুক্তিবেগ কি ভাইয়া? √2gr। তাহলে √2 ইন্টু g/8 ইন্টু r/2। তাহলে কি আসে? √2gr ডিভাইডেড বাই √16, তাহলে 4 দিয়ে ভাগ, তাই না? 11.2 কে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও কত আসে? এটাই আমাদের आंसर। তাহলে 11.2 ডিভাইডেড বাই 4, তাহলে সেটা আসে আমাদের 2.8 সামথিং। তারপর কি বলছে? 343 নিউটন ওজনের একটা বস্তুকে পৃথিবীতে উক্ত গ্রহে নিয়ে গেলে তা কতটুকু ওজন হারাবে? এই ধরনের ম্যাথ আমরা আগেই করে আসছি, সেম টাইপ হুবহু। তো জাস্ট এটা কি, যেহেতু 1/8, তাহলে আমাদের এটা কি হবে? 343/8, তাই না? আমাদের ডাব্লিউ প্রাইম, তাহলে আমাদের হারাবে কত? ডেল ডাব্লিউ সমান 343 মাইনাস 343/8। তাহলে করো কত আসে? 343 মাইনাস 343/8, তাহলে এটা কত হয় আমাদের? 300 পয়েন্ট সামথিং, 300.125 নিউটন। কত অক্ষাংশে জি এর মান আদর্শ ধরা হয়? তাহলে এটা কি হবে? আমরা জানি 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ ধরা হয়। কেন ভাইয়া? কারণ জিরোতে তো তোমার হচ্ছে একদম কম, 90তে গেলে আবার একদমই বেশি। তুমি তাতে একটা মাঝামাঝি অ্যাঙ্গেল নেই যেখানে একটা আদর্শ মান পাচ্ছি, এই জন্য 45 ডিগ্রি। বি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত? প্রাবল্য মানে বুঝো? প্রাবল্য মানে আমরা যেটা জানি যে gm/r², তাই না? E সমান gm/r²। তো তাও এটা কি হবে? সেটা হচ্ছে জি এর মান 6.67 10⁻⁻11 ইন্টু 5, আর এর ভ্যালু কত? 3, 6.6.3 আছে, দাও 3। আচ্ছা কি করলাম, যাই হোক তোমার 3টা অ্যাড করে নিও, এটা লিখতে গিয়ে আবার আরো ঝামেলা হইতেছে। তাহলে আগে লিখি 6.67 10⁻⁻11 ইন্টু 5 ডিভাইড বাই 3²। সেটা কত আসে? 3.71 সামথিং 10⁻⁻11। তাহলে 3.71 10⁻⁻11, এটা হচ্ছে আমাদের आंसर, মহাকর্ষীয় প্রাবল্য। কিন্তু এরপর দেখো বি বিন্দুতে মহাকর্ষীয় বিভব চাইছে, তারপর 3 কেজি বস্তু রাখলে কি আসলে কত হবে? তো আমরা আগেরবার যেটা পড়ছি না, এটাকেই যদি আমরা গুণ দিই আবার 3.71 কে 3 দিয়ে গুণ দিই, 3 কেজি ভর। কারণ প্রাবল্য মানে হচ্ছে কি ভাই? 1 কেজি ভরের জন্য। তো তুমি যদি 3 দিয়ে গুণ দাও তাহলে 3 কেজি ভরের উপর বল পাবা। 3 দিয়ে গুণ দিলে কত আসে? 1.1 10⁻⁻10, এটা আসে, ঠিক আছে। এন্ড মহাকর্ষীয় বিভবটা আমরা কিভাবে বের করব? বিভবের ফর্মুলা হচ্ছে gm/r, সামনে অবশ্যই মাইনাস হবে, এরা তো মাইনাস দেয় নাই। তাহলে আমরা gm/r 3.71 10⁻⁻10। আচ্ছা সরি 3.71 না, এটা আসতেছে কত? 1.11। হ্যাঁ ঠিক আছে। তাহলে বিভব আমাদের এটা আসে, মহাকর্ষীয় বল এটা আসে। যাই হোক, এটা 3 কেজির আর একটা কি বিভব, মানে 1 কেজির জন্য কত জুল কাজ করে। তো সেটা কথা না, আমাদের পরের প্রশ্নটা দেখো, 3 কেজি ভরের বস্তু যদি রাখি, সমবিন্দুটাই মাঝখানে হবে। মানে তুমি কখনো দেখছো যে এটা 5 কেজি আর এখানে আমি রাখলাম এটা 3 কেজি? সমবিন্দু কোথায় হয় ভাইয়া? ছোটটার কাছে হয় না? বড়টা থেকে দূরে, ছোটটার কাছে হয়। তো এটা তো অবভিয়াসলি মাঝখানে হবে না। মাঝখানে কখন হইতো? যদি এটাও 5 কেজি হইতো তাহলে মাঝখানে হইতো। তো যেহেতু মাঝখানে হচ্ছে না, তাহলে আমার পরের অপশনটা একদম ভুল। সঠিক উত্তর হবে 1 আর 2। এখন একটা কনফিউশন আছে, কনফিউশনটা হচ্ছে এখানে মহাকর্ষীয় বিভব 1.11 10⁻⁻10, ঠিক আছে। বিভব তো নরমালি মাইনাস হয়, এখানে মাইনাস দেওয়ার কথা কিন্তু প্রশ্নে দেয় নাই। তাহলে আমরা জাস্ট ভ্যালু নিয়েই কাজ করতেছি, এখানে ভ্যালু হিসেবে যেহেতু ঠিক, এই জন্য অপশনটা ঠিক। ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠের মানের 25% হবে? ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায়? আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো আমরা যদি এইভাবে পড়ি যে জি
এইচ, এটা সমান আমরা জানি জি ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তারপর আমরা যদি এটাকে আরো উল্টায় ফেলি, জিনিসটা এমন হয় যে আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার সমান কি আসে, জি বাই জি এইচ। এখন তুমি জিনিসটাকে আরো রুট করো, তাহলে কি আসে, 1 প্লাস এইচ বাই আর রুট ওভার জি ইন্টু জি বাই এইচ থাকে। আমি কিন্তু যেটা করাচ্ছি একদম অ্যাকুরেট, বুঝছো? তুমি এটার মাধ্যমে একদম অ্যাকুরেট ভ্যালুটাই পাবা, এই জন্য করাচ্ছি। নাহলে তো আমি জি ইন্টু 1 বা আর দিয়ে করতে পারতাম, বাট ওখানে অ্যাকুরেট ভ্যালুটা আসে না সবসময়, এই কারণে। তাহলে আমরা কি লিখতে পারি, এইচ সমান ভাইয়া, এটা 1 জি মাইনাস ওপাশে যায়, তাহলে আমরা আগে কি লিখবো, রুট ওভার জি ডিভাইড বাই জি এইচ মাইনাস 1, আর ওখানে গিয়ে গুণ হবে, তাহলে ইন্টু আর। তাহলে আমরা বের করি, তো যেহেতু বলছে ভূপৃষ্ঠের মানে 25%, তার মানে 4 ভাগে 1 ভাগ, এটা তো বলার দরকার নাই। তাহলে জি বাই জি এইচ এটা কি হবে, রুট ওভার 4 মাইনাস 1, তাহলে কি রুট ওভার 4, মনে হয় না ক্যালকুলেটর লাগবে, রুট ওভার 4 মাইনাস 1 ইন্টু আর, তাহলে কি 2 মাইনাস 1 ইন্টু আর, তার মানে আর, তাই না? আর তাহলে কত কিলোমিটার ভাইয়া, 6400 কিলোমিটার, তাই না? তো এটাই আমাদের তো অ্যান্সার। দেখছো, আমরা মুখে মুখে একদম অ্যাকুরেটলি বের করতে পারলাম। আর তুমি যদি 2h বাই r দিয়ে করো, এটা মিলবে না, মানে মিলবে ঠিক আছে, কিন্তু এরকম অ্যাকুরেট অ্যান্সার পাবা না, এই জন্য। আর এটা খেয়াল রাখবা, 2h বাই r আমরা কখন ইউজ করি জানো? সেটা হচ্ছে যখন উচ্চতাটা 100 কিলোমিটারের মধ্যে থাকে। বইতে বলা আছে কিনা জানি না, বাট আমাদের নর্ডেমের টিচার এটাই বলতো যে উচ্চতা যদি এমন হয় যে এই 100 কিলোমিটারের মধ্যে আছে, ধর 80 কিলোমিটার, 100 পর্যন্ত তুমি ইউজ করতে পারবা মাইনাস 2h বাই r দিয়ে, বাট পরেরগুলোর জন্য তোমার অবভিয়াসলি এইভাবে করতে হবে। যে এইচ এর ভ্যালু তোমরা চাইলে এটা মুখস্থ রাখতে পারো, এইচ এর ভ্যালু হচ্ছে জি রুট ওভার জি বাই জি এইচ মাইনাস 1 ইন্টু আর। সুষম আয়তাকার বস্তুর ভার কেন্দ্র কই থাকে? আয়তাকার বস্তু একটা, তাই না? তো আয়তাকার বস্তু দুইটা কর্ণ থাকে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তো এই দুইটার কর্ণ যে ছেদবিন্দু, সেইখানে থাকে তোমার ভার কেন্দ্র। আর সমবাহু যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজ হলে মধ্যমাত্রা হয় ছেদবিন্দুতে, আর দণ্ড হলে মধ্যবিন্দুতে, আর যদি বৃত্ত হয় বা রিং হয় তাহলে হবে জ্যামিতিক কেন্দ্রে। রিং হলে জ্যামিতিক কেন্দ্রে। তাহলে আমি জাস্ট লিখে দিই, এটা হলো রিং, এটা মধ্যবিন্দু হলো দণ্ড, এটা তো এটাই মধ্যমাত্রা ছেদবিন্দু, এটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। জি এর মান নিচে কোনটা এটা বলা লাগবে? 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এগুলা যদি ভুল করো তাহলে কিন্তু অবস্থা খারাপ, বুঝছো? ভুল করা যাবে না। পৃথিবীতে কোনো বস্তুর মুক্তি বেগ v √2gr, ঠিক আছে, √2gm/r, তাও ঠিক আছে। আরটা হলো v সমান কি, এখন আমি এটাকে একটু মডিফাই করি, ধরো এটা তোমার জানা নাই, আমরা খেয়াল রাখবো √2gm/r দিয়ে 2gm, m মানে কি ভাইয়া 4/3, তারপরে পাই আর কিউব, তাই না? এটা হলো তোমার 3/r³ আয়তন, যদি রো গুণ দেই সেটা, আবার আর দিয়ে তো ভাগ যাচ্ছি, তো আর আর কাটাকাটি যাবে না একটা জায়গায়, কি আসে দেখো, √4 আর 2 গুণ হয় 8/3 আসে সামনে, তারপরে হচ্ছে পাই, রো সামনে আসলো, জি সামনে আসলো, উপরে আর কিউব নিচে আর, তাহলে কি আসে, আর স্কয়ার আসে। তার মানে আমাদের সঠিক উত্তর তিনটাই, সঠিক উত্তর হচ্ছে 1 2 3। চাঁদে ভর m ব্যাসার্ধ 2 হলে চাঁদে পৃষ্ঠে g/g কত হবে? আচ্ছা, ব্যাসার্ধ 2, ওয়েট, তাহলে এটা ব্যাসার্ধ 2, এখানে হয়তো ভুল আছে প্রশ্নটা। ব্যাসার্ধ আমরা কত ধরতে পারি? চাঁদে ভর m, ব্যাসার্ধ r যদি ধরা হয়, আচ্ছা এটা কিন্তু পৃথিবীর সাথে তুলনা না, তার চাঁদের মধ্যেই, তাহলে এটা ধরো প্রশ্নটা হয়তো ভুল আছে, এটা ইয়া হবে, ব্যাসার্ধ যদি r হয়, বুঝছো? এখন দেখো তা আমরা মিলাইতে পারবো। আমরা জানি g সমান হচ্ছে gm/r²। তো এখন কথা হলো ভাইয়া স্মল g/g বের করতে বলছে, তাহলে কি হবে, m/r² না? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের m/r²। পার্কিং কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কত? তাহলে যে কৃত্রিম উপগ্রহটা পার্কিং কক্ষপথে আবর্তন করতেছে সেটার জন্য আবর্তনকাল কত? তো আমরা জানি একটা যে ভূস্থির উপগ্রহ,
তাই না, জিওস্টেশনারি স্যাটেলাইট, সেইটার জন্য আবেদনকাল কত 24 ঘন্টা। তো এটাই তো ওটার কক্ষপথটাই বলে পার্কিং কক্ষপথ, তাহলে সেটা হবে 24 আওয়ার বা 24 ঘন্টা। মহাকর্ষীয় বিভব শক্তি ও উচ্চতা লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? এই তো খেলা হয়ে গেছে। এটা হলো মহাকর্ষীয় বিভব শক্তি আর উচ্চতার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। এখন আমাদের এই যে ধরো মহাকর্ষীয় বিভব শক্তি, এটা ভ্যালু আমরা কি জানি? ইপি সমান মাইনাস জি এম এম স্মল এম ধরলাম একটা বাই আর। আচ্ছা, এরপর কি বলছে? উচ্চতা, উচ্চতা লেখচিত্রের ঢাল। তার মানে ভাই উচ্চতা আমাদের আর দিয়ে হবে, তাই না? আর তো ডিস্টেন্স বোঝায়। তো এটা ঢালটা কি হবে? আমরা যদি ধরি যে ডেল ইপি বাই ডেল আর, তো জিনিসটা হলো এমন যে তোমার আলটিমেটলি এটা আসে জি এম এম। ডেল দিয়ে না করে তুমি ডিফারেন্সিয়েশন টাইপ করো, তাহলে আরো মাথায় ঢুকবে। দেখো ইপি ডিপি ডিআর, এটা স্মল আর না ধরে ক্যাপিটাল আর ধরি, মানে সরি স্মল আর ধরলাম। তাহলে এখন আমার কি আসে দেখো, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, এটা তো বাইরেই থাকতেছে তাই না? আর এখানে আসে কি ডিডি স্মল আর অফ 1/r। তো 1/r এর জন্য ভাই কি আসে? সামনে কিন্তু একটা মাইনাস আছে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে 1/r এর জন্য আসে আমরা জানি মাইনাস 1/r²। আবার সামনে মাইনাস আছে জি এম এম, তাহলে এটা গুণ এটাও গুণ। তো আমরা কি লিখতে পারি আলটিমেটলি জি এম এম বাই আর²। এটা কি পরিচিত লাগে না? কারণ এটাই হচ্ছে আমাদের অভিকর্ষীয় বল বা মহাকর্ষ। আচ্ছা, মহাকর্ষীয় বিভব শক্তি, তাহলে মহাকর্ষীয় বল হবে। যদি অভিকর্ষীয় বলতো তাহলে অভিকর্ষীয় বল হইতো। তো যেহেতু মহাকর্ষীয় বিভব শক্তি, তাই এটা মহাকর্ষীয় বল। কারণ এটা পৃথিবী কিনা এটা তো আমার স্পেসিফিক বলে দেয় নাই, এই কারণে আমাদের উত্তর হবে মহাকর্ষ বল জি এম এম বাই আর²। ঠিক আছে। আর আমি এত ডিফারেন্সিয়েশন না করে যেমনি খেলা রাখতাম, যে ধরো ঢাল মানে কি উপরটা ভাগ নিচেরটা, তাই না? মানে ওয়াই অ্যাক্সিস ডিভাইড বাই এক্স অ্যাক্সিস। তো মহাকর্ষীয় বিভব শক্তি এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস মানে আর দিয়ে আবার ভাগ দিই, কি আসে? জি এম এম বাই আর²ই তো আসে। প্লাস মাইনাসের ব্যাপারটা পরে ভাই, তাহলে নিচে আর² আসে, এটা হলো বড় কথা। জি এম এম বাই আর² মানেই মহাকর্ষ বল। এইভাবে আমি করতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, তোমাদের অ্যাকুরেট প্রসেসটাই দেখাই দিই। একজন ব্যক্তির ওজন পৃথিবী পৃষ্ঠে 785 নিউটন, মঙ্গলে গেলে 298 নিউটন। মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কত? তাহলে অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা এটাই আসলে হচ্ছে আমাদের কি, এটা হলো জি এর ভ্যালু, তাই না? আচ্ছা, তো এই যে জি এর ভ্যালু এটাই আমার জাস্ট বের করতে হবে। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরের মান এত 9.8। তাহলে আমি আগে কি করবো? পৃথিবী পৃষ্ঠের ভর বের করব, এটার ভর বের করব, তারপরে 785 ডিভাইড বাই 9.8, এটা একটা ভর পাবো। এরপর ওই ভরটাকে আমরা কি করব? 298 ভাগ যদি আমরা ওই ভরটা দিই এম, তাহলে আমরা ওখানে কি পাবো? জি এর মান পাবো, যেটাই হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা। তাহলে আমরা করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে 298 ডিভাইড বাই 785 ডিভাইড বাই 9.8। তাহলে তোমার এটা উপরে যাচ্ছে 9.8টা, আমরা একটু সাজায় লিখি। তাহলে 298 ইন্টু 9.8 ডিভাইড বাই 785, সেটা কত আসে ভাইয়া? 3.72। ঠিক আছে, মিলছে। 3.72 নিউটন পার কেজি আসে। তাহলে এই ভ্যালুটা তুমি ওখানে বসাও, এভাবে করতে পারো। আমি একটু মডিফাই করে তারপর ক্যালকুলেটর করছি। এরপর আসি পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবী পৃষ্ঠ হতে ভরে বস্তুকে অসীমে নেওয়া হলে সম্পাদিত কাজের রাশিমালা কত? তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে নিতে যে কাজটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কাজের পরিমাণটা কত ভাইয়া? এটা হবে আমার বিভবের সমান না? বিভবের সমান হবে, ঠিক আছে। তাহলে এটা হবে তোমরা তাহলে হিসাব করো কত হয়। তো দেখো আমাদের ডাব্লিউ সমান, আমরা একটা মেইন জিনিস জানি। দেখো আমি তোমাদের বেসিক থেকে বলি, আমরা এই চ্যাপ্টারে এই ধরনের কৃতকাজগুলো সবসময় ট্রাই করবো শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করতে, তাহলে কখনো ভুল হবে না। এখানে কোনো কোথাও গতিশক্তি নাই, ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় একটা বিভব শক্তি আছে না, এটা কত? মাইনাস জি এম এম বাই আর। আমি এটা কৃতকাজ করলাম, সেটা হলো ডাব্লিউ। তো এইটা অসীমে নিয়ে গেল, তাহলে তখন তো বিভব শক্তি 0।
তাহলে আমরা কি লিখতে পারি ভাই, ডাব্লিউ সমান হচ্ছে জি এম স্মল এম বাই আর। আচ্ছা, তো এখন এই যে জিএম, তোমাদের আমি এটা শিখাইছিলাম না, জিএম মানে আমরা লিখতে পারি জি আর স্কোয়ার ডিভাইড বাই আর আছে আবার ইন্টু এম। তাহলে আমরা কি লিখতে পারি, জিএমআর, জিএমআর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, জিএমআর। ঠিক আছে, বলতে পারছি ভাই মাইনাস জিএম বাই আর, এটাও তো হওয়ার কথা এক হিসাবে। এটা হবে না, কারণ হচ্ছে ওটা একটা বিভব, বুঝছো? যদি এম দিয়ে গুণ হতো তাও হইতো না, কারণ জিনিসটা মাইনাস হবে না। তাহলে আবার কেউ স্মল জিএমআর ভেবে ক্যাপিটাল জিএমআর দাগাই দিও না, এটা কিন্তু স্মল জিএমআর হবে। কিভাবে আমি বুঝাই দিলাম যে অসীমে যেহেতু তোমার জিরো, বিভব শক্তি জিরো, গতি শক্তি জিরো, সবকিছুই জিরো, তো এই জন্য এই পাশে জিরো। আর আমি যে কৃত কাজটা করছি, এটা তো ইনিশিয়ালি ওকে একটা শক্তি দিছে না, এই শক্তি দিয়েই তো গেছে, শক্তিটা গতি শক্তি হিসাবেই দিছে আসলে, তো আমরা এটাকে ডাব্লিউ হিসাবেই রাখছি যে এটাই কৃত কাজ। এবার নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব যদি স্মল আর হয়, তাহলে এটা কিন্তু বলা আছে স্মল আরটা ব্যাসার্ধ থেকে বড়, তাহলে অভিকর্ষ স্তর আর জি এর মধ্যে সম্পর্কটা কি হবে? আমরা দেখছি ভাই প্রথমে যখন কেন্দ্র জিরো থেকে শুরু হয়, মানে কেন্দ্র থেকে যখন শুরু দূরত্বটা, তখন সমানুপাতিক হারে বাড়ে। এরপর আরে গিয়ে তোমার একটা মান পাই যেটা হলো জি, এরপর কি হবে, 1/r² হারে কমতে থাকে, তাই না? 1/r², তাহলে জি সমানুপাতিক কি হবে আমার, 1/r² হবে। পরের প্রশ্ন দেখি, নিচে কোন ভৌত রাশিটা স্কেলার ক্ষেত্রের সাথে সম্পর্কিত, মানে কোনটা স্কেলার? মহাকর্ষ বিভব হচ্ছে স্কেলার, বাকি সবগুলাই ভেক্টর। নিচে কোন লেখচিত্রটা মহাকর্ষ বিভব বনাম দূরত্বের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? মহাকর্ষ বিভব কিন্তু নেগেটিভ, তাই না, মানে মাইনাস জিএম বাই আর। তো আর এর মান যদি জিরো হয়, এটা কি মাইনাস ইনফিনিটি না ভাইয়া? মাইনাস আছে সামনে, জিএম বাই জিরো, তাহলে মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি থেকে কোনটা শুরু হয়েছে? একটাই শুরু হয়েছে। ওকে, আর এর মান যত বাড়ে, আর এর মান বাড়তে বাড়তে যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে তখন কি হয়ে যাবে, মাইনাস জিএম বাই ইনফিনিটি, তাহলে এটা কি জিরো আসে না, প্রায় সমান জিরো। তাহলে প্রথম মাইনাস ইনফিনিটি, পরে জিরো, সঠিক উত্তর হচ্ছে এ, তাই না? এরপর দেখো, বি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান কত? বি কি, বি হচ্ছে আমার, বি বিন্দুতে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান বের করা লাগবে। এটা হলো 5 কেজি, আর এটা হচ্ছে m2 সমান 10 কেজি। এখানে কিন্তু আমার বল আছে কয়টা, দুইটা বল থাকবে, তাই না? একটা হলো 5 কেজি যেটা এই দিকে টানতেছে, আর এটা হলো 10 কেজি যেটা ওই দিকে টানবে। তো আমাদের এই দুইটার মধ্যে আগে লব্ধি বলটা বের করা লাগবে, এটাই তো প্রাবল্য। তো আমরা জানি প্রাবল্য মানে কি, প্রাবল্য মানে হচ্ছে ভাই জিএম বাই আর স্কোয়ার, এটা। তো একটা আর এ বিন্দুর জন্য আছে, মানে আর এ বি, আর এটা কি, আচ্ছা তাহলে তাও এটা m1 দেওয়া লাগবে, আর পরেরটার জন্য হচ্ছে বিডি, তাই না, মাইনাস জি এম টু ডিভাইডেড বাই আর বিডি স্কোয়ার। তাহলে জি আগে কমন নেই, জি কমন নিলে কি আসে ভাইয়া, 5/1² মাইনাস এটা কি আসে ভাইয়া, 10 এই ডিসটেন্সটা কত, 2, যেহেতু প্রতিটাই 1 1 করে, তাহলে 2² তাহলে কি হবে বলো, জি 5 মাইনাস 10/4, 10/4 কে 5/2 লেখা যায়। তো আমরা যদি হিসাব করি কি আসে, এটা আসে 5/2 জি। ঠিক আছে, ওই সরি স্মল জি লিখে দিছি, তাহলে এটা হবে 5/2 জি। এর পরের প্রশ্নটা আমরা দেখি, বি আর সি বিন্দুতে মহাকর্ষীয় বিভবের অনুপাত কত? আর মহাকর্ষীয় বিভব তো ভাইয়া এখানে ব্যাপারটা হচ্ছে দুটার জন্যই যোগ হবে, তাই না? আগেরটার মতো তো আর বল এমন না যে বিপরীত হচ্ছে, মহাকর্ষীয় বিভবের জন্য দুইটাই যোগ হয়, আমরা জানি বিভব যেহেতু স্কেলার রাশি, তাহলে দুইটার কারণেই হচ্ছে মাইনাস জি এম বাই আর, এটা আমরা জানি। এখন আমার দুইটার জন্য বের করতে হবে, তাহলে বলছে বি আর সি বিন্দু, তাহলে বি বিন্দুতে দেখো এটার দূরত্বটা হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তাহলে আমরা এটা ধরে করি যে প্রথম হচ্ছে ভিবি বাই ভিসি, ভিবি এর জন্য কত, মাইনাস জি কমন নিলাম, এম বাই মানে 5/1 প্লাস কি হচ্ছে ভাইয়া, যেহেতু মাইনাস কমন নিছি এই জন্য মাঝখানে প্লাস চলে আসছে, 10/2। আবার এখানে দেখো মাইনাস জি, এখন ডিসটেন্স কত, সি, তাহলে হচ্ছে 5/2 প্লাস 10/1। তাহলে চলো আমরা বের করি, তাহলে আমাদের সঠিক উত্তর কত আসে, সেটা আসে 4/5।
তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 4:5। ঠিক আছে। কোন বৃহদাকার বস্তুর জন্য মহাকর্ষীয় বিভবে সর্বোচ্চ মান কোথায় পাওয়া যাবে? একটা বৃহদাকার বস্তু সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়? তাহলে মহাকর্ষীয় বিভবে আমরা জানি সর্বোচ্চ মানটা পাওয়া যাবে হচ্ছে অসীমে। কেন? কারণ মহাকর্ষীয় বিভব তো নর্মালি ভাইয়া ঋণাত্মক, আর অসীমে গেলে সেটা হয় জিরো। তাহলে মাইনাস যতই বড় হোক না কেন, মানটা তো জিরোর থেকে অবশ্যই ছোট, তাই না? তো এই কারণে এটা আমাদের পাওয়া যাবে কোথায়? এটা পাওয়া যাবে হচ্ছে অসীম দূরত্বে। কেউ আবার হয়তো ভাবছে ভাই বস্তু পৃষ্ঠে দেখাবো কিনা। দেখো এখানে কিন্তু বিভব বলছে, প্রাবল্য বললে বস্তু পৃষ্ঠে হইতো, মানে যদি গোলাকার বস্তু হয় পৃথিবীর মতো একদম ডিরেক্ট তখন পৃষ্ঠে হইতো, বাট এটা বিভব বলার কারণে অসীম দূরত্বে। 80 কেজি ভর একটা নভোচারীর চন্দ্রের ভর কত? তাহলে ভর কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ না, তাহলে এটা 80 কেজি থাকবে। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে পরিবহন করছে, এই সূত্র কে দেন? এটা দিচ্ছে তোমার কেপলার, তাই না? আমাদের কেপলারের হচ্ছে প্রথম সূত্র। মহাকর্ষীয় ধ্রুবক জি মাধ্যমে কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না? প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা, কোনো কিছুর উপর নির্ভর করে না। আরো যা আছে মাধ্যমের ঘনত্ব, বস্তুর ঘনত্ব, এই সেই যা আছে কোনো কিছুর উপরই নির্ভর করবে না। অভিকর্ষীয় ত্বরণ স্মল জি এর তারতম্য এর ক্ষেত্রে নিচে কোনটার ভূমিকা নাই? পৃথিবীর আকার এটার ভূমিকা আছে, ভবিষ্যতে উচ্চতা এটারও ভূমিকা আছে, নিজ অক্ষে চারদিকে পৃথিবীর ঘূর্ণন গতি আহ্নিক গতি সেটার ভূমিকা আছে, কিন্তু সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন গতি এটার সাথে রিলেটেড না। ওটার হইলো তোমার বছরের দৈর্ঘ্য 365 দিন হবে, না আরো বেশি হবে না কম হবে, এইটার সাথে সূর্যের চারদিকে পৃথিবীর গতি মানে বার্ষিক গতি রিলেটেড। এইটাই হচ্ছে উত্তর। তোমরা হয়তো জানো সবসময় এইটা অপশনই পেঁচায়, যদি এই তিনটা থাকে 4 নম্বর অপশনটা অবশ্যই এটা হবে যে বার্ষিক গতি, তো বার্ষিক গতির কোনো ভূমিকা নাই। একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ হতে 10,600 কিলোমিটার উপরে অবস্থান করছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠ জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, হলে বেগ কত? তাহলে কৃত্রিম উপগ্রহের বেগ বের করা লাগবে, তাই না? বেগ তো আমরা আগেই বের করছি, ভি সমান কি √g/r+h। তো আমরা তো gm জানি না, আমরা লিখবো gr² / r+h। এখন বসাও ভ্যালু, তাহলে gr² 9.8 ইন্টু 6.4 10⁶² ডিভাইড বাই r+h। তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? r+h, r এর ভ্যালু লিখছি আমরা, হচ্ছে h এর ভ্যালু কি লিখব? এটা কিন্তু কিলোমিটার আছে, তাহলে 10,600 ইন্টু 10⁻³ দিব। তাহলে ভ্যালু আসে আমাদের 4859.2। তাহলে আমাদের কিলোমিটারে নেই, তাহলে কত আসে? 4.85 কিলোমিটার পার সেকেন্ড। 4.85 কিলোমিটার পার সেকেন্ড। সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব যদি কমে যায়, গ্রহটা পর্যায়কাল কি হবে? যদি গড় দূরত্ব কমে, আমরা জানি t² সমানুপাতিক r³। যদি এইটা কমে তাহলে এটা অবশ্যই কমবে, তাহলে পর্যায়কালটাও কি হবে? কমে যাবে। গড় দূরত্ব কমলে পর্যায়কালও কমে। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? এটা আমরা জানি ভূস্থির উপগ্রহের জন্য হচ্ছে 24 ঘন্টা। কিছু প্রশ্ন খুব ইজি, তাই না? আবার অনেকগুলো অনেক ক্যালকুলেশন করা লাগে। বলছে পৃথিবী 365 দিনে, বুধ 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত, সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত? তাহলে আমাকে দূরত্ব বের করা লাগবে বুধের, তাহলে আমরা ওইটা উপরে রাখি যে বুধ ইংরেজি কি? মার্কারি, হ্যাঁ এম। তাহলে RM/RE এটার উপর কিউব সমান কি TM²/T²। তাহলে তোমরা করো, দিন এটাকে আমরা ইয়াই রাখবো, এটা 88 365, কারণ তুমি দিনকে সেকেন্ডে কনভার্ট করলেও আলটিমেটলি কাটাকাটি যায়, বুঝছো? তাহলে এটা স্কোয়ার, তারপরে হচ্ছে RE³। তাহলে RE এর ভ্যালুটা দেওয়া আছে 1.5 10⁻11 এটার উপর কিউব, আর এটাকে আমরা পুরোটাকে কি করবো? কিউব রুট করলেই হবে আনসার। তাহলে এটা হলো আমাদের RM³ এর ভ্যালু। তাহলে আমরা একটু দেখি কি আসে। তাহলে আমাদের এটা আসে হচ্ছে
5.81 10 টু দি পাওয়ার 10 মিটার, তাই না? 5.81 10 টু দি পাওয়ার 10 মিটার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 5 কেজি ভরের একটা বস্তুকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে তার উপর অভিকর্ষ বল কত হবে? একদম দৃঢ় অবলম্বন থেকে ঝুলাই দিছি, তাহলে 5 কেজি, তাহলে কি 5 × 9.8, তাহলে সেটা খুবই ইজি, আমাদের 49 নিউটন। কেন ভাই 5 × 9.8? তোমাদের আগে আমি করে দেখাইছি, এই জন্য মুখস্থ আছে। 5 9 কি 45, তাহলে তার থেকে একটু বেশি, ঠিক আছে? এইটাই আর কি, 5 8 কত হয় 40, তাহলে 0.4, মানে তোমরা হয়তো বুঝতেছো কি না, যাই হোক, মানে সেটা হবে 4, তাহলে 45 + 4 মিলে হয় আলটিমেটলি 49 নিউটন। পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব বনাম অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর অভ্যন্তরে বলছে, অভ্যন্তরে কেন্দ্র হতে দূরত্ব, তার মানে এটা সমানুপাতিক হবে, তাহলে অভ্যন্তরে কেন্দ্র হতে দূরত্ব যত বাড়তেছে সমানুপাতিক হারে জি এর মানটা বাড়ে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1। মহাকর্ষ প্যারাবোলা আর মহাকর্ষ বিভবের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি E সমান -dv/dr, E সমান -dv/dr। তাহলে আমাদের দেখো এটা কি বোঝায়, যে দূরত্বের সাপেক্ষে বিভব হ্রাসের হার যেদিকে, প্যারাবোলার দিকও একই দিকে। তার মানে ভি কোথায় ভাইয়া ইয়া হয়, -dv/dr, এটা তোমাদের কিভাবে বোঝাবো, দূরত্বের সাপেক্ষে বিভব হ্রাসের হার যেদিকে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এমন যে এখানে 0, এখানে -1, তাহলে বিভব হ্রাস পায় কোন দিকে ভাই? এই দিকে, তাই না? এখানে একটা বস্তু আছে ধরো m ভরের, তাহলে এই জন্য বিভবটা হ্রাস পাচ্ছে এই দিকে। আর প্যারাবোলার দিকেও কি অসীম থেকে নিচের দিকে না, এই জন্য তাহলে দূরত্বের সাপেক্ষে বিভব যেদিকে হ্রাস পায় প্যারাবোলার দিকও একই দিকে। গ্যালিলিও সূত্র প্রযোজ্য হয় কখন? বিনা বাধায় একটা পদার্থ বস্তু ক্ষেত্রে, তাই না? বাকি বাতাসে বাধা থাকলেও হবে না, এগুলো কোনটাই বাদ। কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবী ব্যাসার্ধের সমান উচ্চতায় যদি ঘোরে, পৃথিবী পৃষ্ঠ হতে একটা উচ্চতায় ঘুরতেছে, তাহলে বেগ কত হবে? চলো বের করি, খুবই ইজি। v সমান √r gr আছে, তাহলে gm/r+h, তাহলে gr²/r+h, তার মানে যেহেতু সমান উচ্চতা r+r, আমরা কি লিখতে পারি তাহলে gr² / 2r, তাহলে কি আসে বলো তো, √r 0.5 gr। আমাদের সঠিক উত্তর হচ্ছে তাহলে ডি। পার্কিং কক্ষপথে ভ্রমণরত উপগ্রহের পর্যায়কাল কত? তাহলে কি 24 ঘন্টা। পার্কিং কক্ষপথ মানে কি? মানে হইতেছে ভূস্থির উপগ্রহ, ওইটার কক্ষপথ। পৃথিবীর ব্যাসার্ধে দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটা কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণে কি? দ্বিগুণ ব্যাসার্ধ সমান ভর। আচ্ছা, তাহলে জি সমান হবে কি ভাইয়া? জি সমান হবে জি এম, ভর সমান r², তাহলে দ্বিগুণ ব্যাসার্ধ, তাহলে তো 2r এর উপর স্কয়ার, তাহলে কি আসে আমাদের 1/4 × জি আসে, তাহলে 1/4 হবে, তাই না? 1/4 গুণ। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না? মুক্তিবেগের সমান নিক্ষেপ করলে তো এটা কখনোই ফিরে আসবে না, √2gr। ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মানে কত গুণ? এখন দেখি কোন গ্রহ বলছে। পৃথিবীর মুক্তিবেগ দেওয়া আছে, সবার একটা কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণের মান, তাহলে ব্যাসার্ধ অর্ধেক, এটা মান হচ্ছে দ্বিগুণ, তো আলটিমেটলি কি আসে দেখো, √2g, ব্যাসার্ধ অর্ধেক, তাহলে অভিকর্ষ ত্বরণ দ্বিগুণ, তাহলে এটা ডাবল হবে, আর এটা হলো r/2, তা আলটিমেটলি কাটা যায় কি থাকে, √2gr না, মানে পৃথিবীর সমান আসবে আর কি। এটা তো করার আগেই সবাই বুঝে ফেলছো, যেহেতু একটা কি একটা দ্বিগুণ একটা অর্ধেক, তাহলে কাটাকাটি গিয়ে সমান হবে। এরপর দেখো, যদি গ্রহটা সুষম গোলক হয় তাহলে পৃষ্ঠ কি হবে? একটা সমবিভব তল, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ কত হবে? অভিকর্ষ ত্বরণটা তো বের করতে হবে, জি সমান হবে gm/r²। আচ্ছা, তাহলে আমরা এটা বের করি। দেখো, পৃথিবীর সমভরের একটা কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণের কথা বলা আছে, তো এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে জি এর মান কি আমরা বের করব? gm/r² ধরে করলাম ভাইয়া। তারপর এখানে একটা ব্যাপার, সেটা হলো তোমার ঝামেলা আছে ম্যাথটা কিরকম, যে অভিকর্ষ ত্বরণ, আচ্ছা ব্যাসার্ধ বলছে অর্ধেক, তাহলে হিসাব মতো 4 গুণ হওয়ার কথা, তাই না?
আর বলছে অভিকর্ষজ ত্বরণ হলো পৃথিবীর দ্বিগুণ। এইখানে ঝামেলাটা করছে। দেখো ভর সমভর, আবার কি হইলো তোমার ব্যাসার্ধ বলছে হইলো অর্ধেক, তাহলে তো উপরে গিয়ে কি হয়ে যায় 4g হয়ে যায় না পৃথিবীর হিসাবে, কিন্তু এখানে বলছে আবার ডাবল, বলেই দিছে। এখন তোমাকে যেহেতু বলেই দিছে যে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী মানের দ্বিগুণ, তাহলে আমার তো 19.6 দাগাইতেই হবে, কোনো উপায় নাই। কিন্তু হিসাবে এই অপশনটা ভুল হওয়ার কথা উল্লেখ করে দিছে উদ্দীপকে, তুমি আর কি করবা, তাহলে প্রশ্নে ভুল আছে এটা। আর পৃষ্ঠ মহাকর্ষ প্রাবল্য, আমরা জানি জি এর মানটাই তো প্রাবল্য, তার মানে এটা যদি জি ধরি আমরা জি প্রাইম, তাহলে ওই জি প্রাইমের মান তো গ্রেটার দেন জি, তার মানে এটা সঠিক। 1 2 3ই হবে, যেহেতু উদ্দীপকের হিসাবেই বলা আছে। আর যদি ক্যালকুলেশন করো তাহলে 1 আর 3 হওয়ার কথা, কারণ আমাদের এটা কি আসে দেখো, জি প্রাইম সমান আসবে কিরকম, জি প্রাইম আসে সমান জি এম বাই আর বাই 2 এটার উপর স্কোয়ার, তো এটা কি আসে 4 আসে উপরে, জি এম বাই আর স্কোয়ার আসে। এটা কিন্তু বলা আছে ব্যাসার্ধটা অর্ধেক, তাই এই কারণে ঝামেলাটা হচ্ছে। ঠিক আছে, যাই হোক এটা আমরা বাদ দেই, যেহেতু উদ্দীপকে বলা আছে তোমরা এইভাবেই করো। অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ কি? আহ্নিক গতি, পৃথিবীর আকার, উচ্চতা, গভীরতা, সবগুলোই হয় আমরা জানি। ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিবহনরত একটা কৃত্রিম উপগ্রহের অতিরিক্ত কত বেগ দিলে পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাবে? তা আমরা আগে দেখি যে কৃত্রিম উপগ্রহের বেগ কত। আমরা জানি কৃত্রিম উপগ্রহটা যখন ঘুরতে থাকে তখন বেগটা কত হয় ভাইয়া? তখন বেগ হয় হলো 7.9 সামথিং, তোমাদের আমি এটা মনে রাখতে বলছি যে √g/r হয়। আর ওইটা কত 11.2, তুমি মাইনাস করে দেখো কত আসে, 3 পয়েন্ট সামথিংই আসতেছে তো। আর যদি এটা তোমার না মনে হয় তাহলে তুমি এটা খেলাবে √2gr মাইনাস √gr, এতটুকু বাড়াইতে হবে। আমার যে কমন নেই, এটা কি আসে √2 - 1 ইন্টু √gr। ঠিক আছে, তো এটা করলে আমাদের আলটিমেটলি জিনিসটা কত আসে সেটা আমি তোমাদের শর্টকাটটা দেখাই দিছি, আমি ওইটা ধরেই করতেছি। 3.25 তো আসবে। জি ভাই 11.2 - 7.9 সামথিং, তাহলে 3 পয়েন্ট সামথিং আসে না, এটাই 3.25 দিছি। আর তোমরা এইভাবে ভ্যালু ধরে করতে পারো, টাইম লাগবে একটু বেশি। এমসিকিউ এগুলো অনেক লম্বা, তো যত শর্টকাটে তুমি উত্তরের কাছে যাইতে পারবা তত ভালো। আচ্ছা, ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় ওজন কত গুণ হবে? দেখছিলাম না, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, ভর রাখছি ধ্রুব, তাহলে জি এম বাই কি হবে 2r, এটার উপর স্কোয়ার, তাহলে কি হয় ভাইয়া 1/4 ইন্টু জি, জি প্রাইম সমান এটা হবে, তাহলে কি হবে 1/4, 4 ভাগের 1 ভাগ। পৃথিবীতে মুক্তিবেগ নির্ভর করে কিসের উপরে? পৃথিবী বস্তুর দূরত্বের উপরে, বস্তুর ভরের উপর, পৃথিবী ব্যাসার্ধের উপরে, বস্তুর ব্যাসার্ধের উপরে। তাহলে পৃথিবীতে বস্তুর মুক্তিবেগ নির্ভর করে, আমরা জানি √2gm/r, এটা হচ্ছে একদম বেসিক সূত্র, বুঝছো? তাহলে পৃথিবী ব্যাসার্ধের উপরে, আমি তখন তাহলে এটা বুঝায় রাখি, পৃথিবী আর বস্তুর দূরত্ব এটার উপর পুরোপুরি নির্ভর করে কিনা। আর যদি দূরত্বটা খুবই ছোট হয় তাহলে খুব বেশি নির্ভর করে না, দূরত্ব বড় হলে ঝামেলা আছে, তখন নির্ভর করবে। এখন তোমাকে আমি যদি বলি যে ভাইয়া আমার মুক্তিবেগ আর ব্যাসার্ধ এইটা রিলেশনটা আসলে কি, তো অনেকেই √2gr ধরে বলবা যে ভাইয়া এটা হবে ভি সমানুপাতিক √r, আবার কেউ বলবা ভাইয়া এটা হবে ভি ব্যস্তানুপাতিক √r। কোনটা সঠিক, কে সঠিক? বইয়ে দুইটাই আছে। আবার আরেকজন তুমি চলে যাইতে পারো কি এর হিসাবে, ওই যে ঘনত্ব দিয়ে হিসাব করতে পারো, তাই না? 3টা কেজি 3 ক্ষেত্রে সঠিক, কিন্তু একদম বেসিক সূত্র হচ্ছে তোমার √2gm/r। এই প্রশ্নটাই আমাদের একদম প্রথম প্রশ্ন ছিল কুইজের, তো সেটা হচ্ছে এইটা, তার মানে মেইন সূত্র হচ্ছে এইটা। তো আমাদের উত্তর হবে এটা, কারণ এটা একদম বেসিক, বুঝছো, যে √2gm/r, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের বর্গমূলে ব্যস্তানুপাতিক। বলতে পারো হয়তো এখানে সমানুপাতিক কেমনে আসে, আর এখানে জি আছে স্মল জি, এইটা তো নিজেই তোমার ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাই না? তুমি জি এর মান অ্যাকচুয়ালটা বসাও, জি এর মান কি gm/r², তাহলে ইন্টু আর ইন্টু 2, তো আলটিমেটলি তো এটাই আসে না, এই ভ্যালুটাই আসে। তো এই কারণে জি এর মানটা তো নিজেই ওর ব্যাসার্ধ আর ভরের উপর নির্ভর করে, তুমি কেন জি এর মানকে কনস্ট্যান্ট ধরে এটা হিসাব করবা? আচ্ছা, একটা গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহ পৃষ্ঠে জি এর মান পৃথিবী পৃষ্ঠের মানে কত গুণ? হ্যাঁ, তাহলে গ্রহের জি প্রাইম, পৃথিবীটা হলো জি, এটা কি হবে বলছে gm
ভর ব্যাসার্ধের অর্ধেক, আচ্ছা 2, এটা হলো r/2 এর উপর স্কয়ার gm/r স্কয়ার। তো আলটিমেটলি কি আসে, এটা হাফ, আর r/2 উপরে যাবে, তাই না? তাহলে এটা কি আসে ভাই, 2 স্কয়ার, তাহলে 4, তাহলে 2, তাহলে কত গুণ হয় ভাইয়া, দ্বিগুণ হবে। কত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সব থেকে কম? কত অক্ষাংশ সব থেকে কম? আমরা জানি 0 ডিগ্রি অক্ষাংশে বা বিষুবীয় অঞ্চলে সব থেকে কম। পৃথিবী ব্যাসার্ধ যে r হয়, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ যদি g হয়, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? এটা ভ্যালুটা তোমাদের আগেই বলছি, gh সমান হবে একদম অ্যাকচুয়াল যেটা gr স্কয়ার ডিভাইড বাই r প্লাস h হোল স্কয়ার। যদি ভাবো যে ভাই এটা কইতে আসলো, তোমাদের বলছিলাম না gr স্কয়ার মানে হচ্ছে gm, তাহলে gm বাই r প্লাস h হোল স্কয়ার, এটা তো মেইন বেসিক ফর্মুলা থেকেই আসে, এই কারণে। পৃথিবীতে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে উত্তর হচ্ছে আমার সি। যেগুলো ইজি, এগুলাতে আমার টাইম নষ্ট করব না, ক্লাসের শেষের দিকে যেহেতু আমরা বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন বিশেষ বিন্দুর মধ্যে দিয়ে ক্রিয়া করে, এটাকেই বলা হয় অভিকর্ষ কেন্দ্র, বুঝছো? আর যে বিন্দুর মধ্যে বল দিলে, রৈখিক যে সমান্তরাল বল দেওয়া হয়, বস্তুটা একদম সরলরেখায় চলে, কোনো ঘূর্ণন গতি হয় না, ওটা হলো ভর কেন্দ্র, আর এটা হচ্ছে ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। মহাকর্ষ সূত্র ব্যবহার করে কি করা যায়? প্রাকৃতিক গ্যাস উত্তোলন, খনিজ পদার্থ উত্তোলন, ভূগর্ভস্থ তাপবহিত শক্তি উত্তোলন, মানে যে কোনো কিছুই তো উত্তোলন করা যাচ্ছে নরমালি মহাকর্ষ সূত্র দিয়ে। তারপর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে কোনটা সঠিক? ক্ষেত্র প্রাবল্য, আচ্ছা ক্ষেত্র প্রাবল্য কি বলতো? জি, জি কি একটা ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার এল পার টি স্কয়ার। আর কিছু বলা লাগবে? এল পার টি স্কয়ার, যেহেতু এটা জি একটা ত্বরণ তাই। আর পৃথিবী ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক হবে? তাহলে আর যদি পৃথিবী ব্যাসার্ধ হয় কত উচ্চতায় এর মান, মানে কার মান? এটা মনে হয় মোস্ট প্রবাবলি জি, কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। ভূপৃষ্ঠের মানে অর্ধেক, তাহলে আমরা এটা একটু বের করার ট্রাই করি। তোমাদের আমি আরেকটা ফর্মুলা বলছিলাম, খেয়াল আছে? h সমান √g/gh মাইনাস 1 ইন্টু আর, এটা হলো একদম অ্যাকুরেট। তাহলে ভাই কি হচ্ছে, পৃথিবী অর্ধেক, তার মানে পৃথিবীটা কত দ্বিগুণ, তাহলে √2 মাইনাস 1 ইন্টু আর, তাহলে এটা কি, √2 এর মান হলো 1.414 মাইনাস 1 ইন্টু আর, তাহলে 0.414 মাইনাস 1 ইন্টু আর, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, 0.414 মাইনাস 1 ইন্টু আর। আচ্ছা, এরপর দেখি, কোন সরল দোলককে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে আনলে দোলনকাল কি হবে? আমি তোমাদের বলছিলাম যে দেখো, আমরা যখন মেরু অঞ্চল আনবো, জি এর মানটা ক্রমাগত বাড়তেছে, জি যদি বাড়ে তাহলে দোলনকাল কমবে, দোলনকাল কমবে, তাই না? জি বাড়লে দোলনকাল কমে, আমরা জানি টি সমান কি 2π√L/g, তাহলে জি এর মানটা যেহেতু বাড়তেছে তাহলে দোলনকাল টি কমবে, তাহলে ডি এর মানটা কি হবে, টি এর মানটা কমবে। আচ্ছা, নিরক্ষরেখার অভিকর্ষ ত্বরণের মান যদি জি প্রাইম হয়, তাহলে আমরা কি জানি, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস এ স্কয়ার ল্যামডা। তো এই যে কস স্কয়ার ল্যামডা, এটা নিরক্ষরেখার জন্য কত, cos 0, তার মানে এটা ভ্যালু 1, তাই না? এটার উপর স্কয়ার, তাহলে 1 স্কয়ার, তাহলে কি আসে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর, তো সেটা কি হবে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর। একটা কৃত্রিম ভূখণ্ডের কক্ষপথে উচ্চতার সমীকরণটা কি? এটা কি ভাই আমরা মুখস্থ করবো না কিভাবে বের করব? আমি তো তোমাদের টেকনিকটা বলে দিই কিভাবে করবা। দেখো, আমরা প্রথমে খেয়াল রাখবো এখানে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, ঠিক আছে? পর্যায়কালটা বের করার ট্রাই করি। সবার আগে তো আমরা এটা জানি যে ভি সমান কি, √gm/r প্লাস এইচ, এটা আগে জেনে রাখো। আচ্ছা, আর প্লাস এইচ হোল স্কয়ার না, আর প্লাস এইচ শুধু। এখন ভাই টি, টি মানে হচ্ছে 2π r প্লাস এইচটা হচ্ছে তোমার পুরো পরিধিটা ডিভাইড বাই কি, ভি, তাই না? রৈখিক বেগ, পরিধি ডিভাইড বাই রৈখিক বেগ। তাহলে আমাদের টাইম টি সমান কি হচ্ছে, 2π r প্লাস এইচ ডিভাইডেড বাই √gm।
আর এই যে রুট ওভার আর প্লাস এইচ ছিল এটা তাহলে উপরে চলে যাবে না, রুট ওভার আর প্লাস এইচ, এটা হলো আমাদের টি এর ভ্যালু। এখন আমরা যদি স্কোয়ার করি একটা উপকার হবে, কি উপকার হয়, টি স্কোয়ার সমান হয় ভাইয়া 4 পাই স্কোয়ার হবে, তারপর এটা হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, ওইটা চলে যাবে, তা আলটিমেটলি কি আসে আর প্লাস এইচ হোল কিউব আসে ডিভাইড বাই জিএম। তাহলে আমরা কি লিখতে পারি, আর প্লাস এইচ হোল কিউব সমান জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার লেখা যায় না। তারপর এটাকে যদি আমরা বর্গমূল করি কি আসে, এইচ সমান জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 বা 1/3 মাইনাস আর। তাহলে এটা মুখস্থ করতে পারো, নাও করতে পারো, আমি মুখস্থ করি না, আমি এইভাবে বের করতাম। তাহলে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা ভাইয়া, এক নাম্বারটা সঠিক উত্তর, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। আচ্ছা, একটা বস্তুর উৎক্ষেপণ বেগ কত হলে পৃথিবী চারদিকে চাঁদের মতো ঘুরতে থাকবে, কত হলে চাঁদের মতো ঘুরে, আমরা এটা জানি v/√2, অনেকবার করছি আমি বারবার করাবো না, v/√2 এটা 7 পয়েন্ট সামথিং আসে, আর ইসাক সাহেব অনুযায়ী 7.88, আসলে 7.9 আসে, বাট 7.88 ধরবো আমরা এখানে। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান যদি g/4 হয়, বস্তু সেখানে তার ওজন হবে কত, অভিকর্ষ ত্বরণ যদি g/4 হয়, ওয়েট কত হবে w/4, তাহলে কতটুকু হারাইছে ভাইয়া, এটা হারাই হলো 3/4 w, তাহলে কত পার্সেন্ট, এটা 75% হারাবে, খুবই ইজি, মুখে মুখে করতে পারবা আশা করি। মুক্তিবেগ কি বস্তু ভরের উপর নির্ভর করে, না ভরের উপর নির্ভর করে না, পৃথিবী পৃষ্ঠে 11.2, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, হ্যাঁ এই দুটোর উপর নির্ভর করে, কিন্তু বস্তু ভরের উপর নির্ভর করে না, সবার জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যে পরিবর্তনের কারণ কি, 1 আর 2, তাই না, পৃথিবী আকার আর আহ্নিক গতি, বার্ষিক গতি তো হবে না। পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে গেলে ব্যাসার্ধ যদি পূর্বে অর্ধেক হয়, অভিকর্ষ ত্বরণের মানে পরিবর্তন হবে, পরিবর্তিত মান পূর্বে কত হবে, আকার যদি ছোটও হয় ভরে কি কোনো চেঞ্জ হবে না, ভরে কোনো চেঞ্জ হবে না, তাহলে শুধুমাত্র ব্যাসার্ধের চেঞ্জ হবে, ব্যাসার্ধ বেটা অর্ধেক হয়ে গেছে। এখন ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে দেখো জি প্রাইম বাই জি এটা কত হইবে, এটা হবে জি বাই তোমার আর প্রাইম স্কোয়ার, আরে কি রে ভাই, প্রাইম দিয়ে স্কোয়ার দেওয়া লাগতো, ঠিক আছে, আর প্রাইমের উপর স্কোয়ার, এটা হবে জি এম বাই আর স্কোয়ার। কাটাকাটি করো, আলটিমেটলি কি আসে, আর স্কোয়ার বাই আর প্রাইমের উপর স্কোয়ার, আর প্রাইম জিনিসটা কি, আর প্রাইম হচ্ছে r/2, তাহলে আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার বাই 4, r/2 যেহেতু, তাহলে কত আসে 4, তো জিনিসটা হবে 4 গুণ, এটা কত গুণ, 4 গুণ, এটা আমরা সবাই জানি, মুখে মুখে আশা করতে পারছো, যেহেতু অর্ধেক করছি তাহলে 4 গুণ হবে। অভিকর্ষ ত্বরণ ধ্রুবক হলে কোনো বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কি, তাহলে এটা যদি ধ্রুবক বলে তখন ভি সমানুপাতিক √r, বুঝছো, অভিকর্ষ ত্বরণ জি যেহেতু ফিক্সড, জি ধ্রুবক, তাই কেন, কারণ এটা সমান্তর √2gr, তাহলে √2g যেহেতু ধ্রুবক ইন্টু √r, তাহলে আমরা সমানুপাতিক লিখতে পারি, বর্গমূলের সমানুপাতিক। আর যদি বলতো ভাইয়া যে আমাদের ভর ধ্রুবক, তখন হয়তো বর্গমূলে ব্যস্তানুপাতিক, তাই না, কারণ ভর ধ্রুবক হলে তখন ফর্মুলাটা হচ্ছে 2gm বাই r, তাহলে এখানে 2gm তো ধ্রুবকই থাকতেছে, ইন্টু 1/√r হইতো, তাহলে এটা কখন, এটা হচ্ছে যদি বলতো ভর ধ্রুবক হলে, ভর ধ্রুবক বলে, তো নর্মালি আসলে ভরটাই ধ্রুবক থাকে, এই জন্য এটা মেইন, বাট এখানে যেহেতু বলে দিছে অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, তাহলে তখন আমাদের ওইটা হবে। আবার ভাইয়া যদি বলতো ঘনত্ব ধ্রুবক, তখন ঘনত্ব ধ্রুবক হলে দেখো ঘনত্বের ফর্মুলাটা কি, 8/3 পাই জি রো আর স্কোয়ার, তখন কি আসতো √r স্কোয়ার সমানুপাতিক, বা আর এর সমানুপাতিক, শুধু আর, বুঝছো, √r স্কোয়ার মানে কি শুধু আর, তাহলে শুধু আর এর সমানুপাতিক আসতো।
বা সমানুপাতিক আর। এটা কখন? এটা হলো ঘনত্ব ধ্রুবক। তাহলে আমি কিন্তু তোমাদের তিনটা কেসই দেখাই দিলাম। অভিকর্ষ ত্বরণের ধ্রুবক থাকলে কি হবে, ঘনত্ব ধ্রুবক থাকলে কি হবে, তখন হবে ব্যাসার্ধের সমানুপাতিক, যে সমানুপাতিক। এটা হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক কখন? যখন ভর ধ্রুবক থাকবে। যে মান পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি, কেন্দ্রে 0 আমরা জানি। পৃথিবী পৃষ্ঠে ও চাঁদের পৃষ্ঠের অনুপাত কত? 16 × 81। এই না না না, পৃথিবী পৃষ্ঠে তো বেশি হবে, পৃথিবী পৃষ্ঠে 81 হয়, তাই না? বলছে তাহলে পৃথিবী পৃষ্ঠে 81:16 হবে। তাহলে সঠিক উত্তর 1 আর 2 আমাদের এখানে। এরপর দেখি আমরা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 করা হয় তবে এক বছরে দিনের সংখ্যা কত হবে? তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশন করি। তো কেপলারের সূত্র থেকে আমরা জানি আমাদের এই যে টি স্কয়ার সমানুপাতিক কি আর কিউব, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তো এখানে দেখো আমাদের একটা নতুন টি2 বের করতে হবে। তাহলে টি2 স্কয়ার বাই টি1 স্কয়ার সমান কি r2 কিউব ডিভাইড বাই r1 কিউব। এখন কি বলছে ভাইয়া, এটা হচ্ছে 2/3, তাই না? 2/3 হচ্ছে, তার মানে 2/3, এটার উপর হোল কিউব হবে। আর টি2 স্কয়ার এটা বের করতে হবে। তাহলে টি2 স্কয়ার সমান কি 2/3 হোল কিউব ইন্টু 365 স্কয়ার। তাহলে আগে এটা বের করো, তারপর রুট করো, কত আসে। তারপর রুট যদি করি আমাদের আসে হচ্ছে 198.683। তাহলে 198.683, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা খেলাবা কিন্তু তোমাদের যাতে ক্যালকুলেশনে টাইম নষ্ট না হয়, কারণ এটা বইয়েরই ম্যাথ তো, উদাহরণটা করতে করতেই মনে থাকে। আমার এমনিও খেয়াল আছে এটা 198 হবে। বৈশ্য উপগ্রহের ক্ষেত্রে এর কক্ষপথ পৃথিবীর নক্ষত্র অবস্থিত, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, ঠিক আছে। পৃথিবী মুক্তবেগে সমান বেগে আবর্তন করবে, আবর্তন করলে তো ছিটকে অসীমে চলে যাবে। তাহলে সঠিক উত্তর 1 আর 2। পৃথিবী ঘূর্ণন না থাকলে কোন স্থানে বস্তুর ওজন কি হবে? ঘূর্ণন যদি না থাকে আমরা জানি তখন এই যে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কয় স্কয়ার ল্যামডা। তো এখানে ওমেগাই নাই, বুঝছো? তাহলে তখন ওমেগা সমান 0 হইতো, তাহলে পুরো রাশিটা 0। তাহলে কি আগের থেকে একটু ওজনটা বৃদ্ধি পাচ্ছে না? মানে বাস্তবে যত হওয়ার কথা 9.8 সামথিং, হাইয়েস্টটাই হবে। তো এই জন্য ওজনটা বৃদ্ধি পাবে, কারণ এই যে রাশি যেটা কমাইতো এইটা এখন আর নাই, কেন্দ্র বিমুখী বা ছিটকে পড়ার যে প্রবণতা ওইটা একটু কমে গেছে, যার কারণে আমার বস্তুর ওজনটা বাড়বে। কেপলারের তৃতীয় সূত্রের নাম কি? বলছিলাম না টি তে হচ্ছে টাইম বা সময় বা পর্যায়কালের সূত্র। তৃতীয় সূত্র পর্যায়কাল, দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে এ টি। ইতে হচ্ছে ল অফ এলিপস বা কক্ষপথের সূত্র, এতে এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র, টিতে হচ্ছে পর্যায়কালের সূত্র। কোন বস্তুকে মুক্তিবেগে কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? কত v/√2 না এটা। মেরু অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কতটা কম? কতটা কম ভাইয়া? একদম প্রথমে করে আসছে কিন্তু, ওমেগা স্কয়ার আর, এগুলা রিপিট করতেছি না। পৃথিবী কৌণিক গতিবেগ বর্তমান বেগে কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোন বস্তুর ওজন 0 হবে? তাহলে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান বেগে কত গুণ হলে কোন বস্তুর ওজন 0 হবে? এখন আমরা এটা কিভাবে চিন্তা করব, দেখো এটা খুবই একটা ইজি প্রসেস আছে। সেটা হচ্ছে আমরা আগে দেখি যে নিরক্ষীয় অঞ্চলের জন্য জি প্রাইম সমান কি জি মাইনাস ওমেগা স্কয়ার আর, তো কস স্কয়ার ল্যামডা, এটা ভ্যালু তো 1, তাহলে ওমেগা স্কয়ার আর লিখলাম। এখন কি বলছে, বস্তু ওজন 0 হবে, তার মানে জি প্রাইম সমান 0 হবে মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে আমাদের কি হয় ভাই, আমরা এখান থেকে পাবো যে ওমেগা সমান কি আসে √/g/r, এইটা আমাদের ভ্যালু আসে। আচ্ছা, আবার এটা হলো নতুন ওমেগা প্রাইম, যেটা কৌণিক বেগেরটা, তাই না? তো এর আগে থেকে একটা ওমেগা ছিল, আগে থেকে যে ওমেগাটা ছিল এটা কত? সেটা হচ্ছে আমরা জানি পৃথিবী নিজের চাঁদ দিয়ে ঘোরে কি 2π/t, নিজ অক্ষের চাঁদ দিয়ে ঘোরে কতক্ষণ সময়? 24 ঘন্টা। তাহলে 2π/24 ইন্টু 3600, তাহলে 2π/24 ইন্টু 3600। তাহলে আমরা এই ভ্যালুগুলো বের করি।
তাহলে এই ভ্যালু আর এটাকে তারপর ভাগ দাও, বুঝছো? তাহলে ওমেগা প্রাইম বাই ওমেগা করো, দেখো কত আসে। আমি এখানে বলি এই জিনিসটা আমার মুখস্থ আছে, বুঝছো? সেটা হচ্ছে এইখানে হলে যদি নিরক্ষরেখা বলে তখন হয় 17 গুণ, মানে আমাদের এই প্রশ্নটা নর্ডে অনেকবার আসছে, এই কারণে আমার একদম মাথায় গেঁথে আছে। আর যদি 45 ডিগ্রি বলে, যে ভাই 45 ডিগ্রি অক্ষাংশ, তখন হয়ে যাবে 24 গুণ, তখন 24 গুণ। বলতে পারো যে ভাই নিরক্ষরেখাটা বুঝলাম কিন্তু এই 45 ডিগ্রিটা তো বুঝলাম না, এটার ব্যাপার আবার কি, এটা হবে 24 গুণ। তখন তোমার জিনিসটা এমন হয় জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কয়ার, আর কস স্কয়ার ল্যামডার মান কি হয় ভাইয়া? cos 45 এর উপর স্কয়ার না? cos 45 এর মান কত? 1/√2, ওইটা উপর স্কয়ার মানে কি 1/2, তাহলে হাফ হবে আর কি। তো জিনিসটা হয় এমন তোমার, তখন এটা যেহেতু 0, তাহলে 0 সমান জি মাইনাস ওমেগা স্কয়ার r/2। তো আলটিমেটলি এটা আসে তখন যেটা হয় ওমেগা সমান √2g/r। তো এই কারণে আলটিমেটলি জিনিসটা 24 গুণ আসে। তাহলে একটা 17 গুণ আর একটা হচ্ছে আমাদের 24 গুণ। এরপর দেখো, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায়, গড় দূরত্ব যদি কমে, আমরা জানি বছরের দৈর্ঘ্য বা পর্যায়কাল পৃথিবীর জন্য t² সমানুপাতিক r³। এটা কিন্তু সূর্যের চারদিকে পর্যায়কাল। তো যদি দূরত্ব কমে তাহলে তো এটাও কমবে, বছরের দৈর্ঘ্য কমবে না? আমরা যখন দেখলাম যে যখন 2/3 হচ্ছে, বছরের দৈর্ঘ্য কত হলে 198 দিন হয়েছে, তাহলে তখন কি হয়? বছরের দৈর্ঘ্যটা কমে যাবে। তো এই ছিল আমাদের সব স্লাইড, আশা করি তোমরা সব বুঝছো। এখানে বড় প্রবলেম হচ্ছে একটা ক্যালকুলেশন টাইম যায়। আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ক্যালকুলেশন তুমি কম টাইমে করতে পারো। অনেক সময় এটাও বলছি যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে ভাই এটা 17 গুণ, এটা 24 গুণ, তারপরে হচ্ছে v/√2 কত, 7.9 সামথিং, তারপরে হচ্ছে এরকম যে একটা 11.2 কোনটা কি। এটা করলে যার সুবিধা হবে, তোমার অনেক ক্যালকুলেশন টাইম বাঁচবে। তুমি ক্যালকুলেটর চাপতে গেলেই দেখা যায় কি ভাইয়া ওখানে 1 মিনিট চলে যায় এই ধরনের এই চ্যাপ্টারের জন্য। তুমি যেটা করবা যে আমি যেভাবে শিখালাম যে ক্যালকুলেশন কিভাবে মুখে মুখে করা যায় বা কম টাইমে করা যায় সেটা ট্রাই করবা। মানে ক্যালকুলেটর চাপতেই হবে এমন না, ক্যালকুলেটর না চেপে কিভাবে কম সময় করা যায় সেটা ট্রাই করবা। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।